সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি আমার চাচাতো বোন আমার শার্ট প্যান্ট অর্ধেক টেনে খুলে ফেলছে, শুধু নিচে জাইঙ্গা পরানো আছে। সি 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 সি। তখন আমি বললাম, এসব কি করছিস রিয়া, তোর মাথা খারাপ হয়ে গেছে? আমি তোর ভাই হই। সে যাই হস বলে সম্পূর্ণ টান দিয়ে আমার নিচ থেকে কাপড়টা নিয়ে গেল, শুধু জাইঙ্গা পরানো আছে, কোনো কিছু দিয়ে যে শরীর ঢাকবো তাও পারছি না। ও সব নিচে ফেলে রেখেছে। রিয়া, আমি যেই দাঁড়াতে যাব, উঠবি না, যেভাবে আসো সেভাবেই শুয়ে থাক। তখন আমি বললাম, দেখ তুই আমার চাচাতো বোন, আমি তোরে বোনের নজরেই দেখি, প্লিজ তোর সাথে আমি জোরাজুরি করতে চাই না। আর তুই তো জানিস যে আমার একটা গার্লফ্রেন্ড আছে। রিয়া কোনো কথা না শুনে ওর শরীর থেকে সম্পূর্ণ কাপড় খুলে ফেললো। 100 কাপড় নেই ওর শরীরে। আমার চাচাতো বোন দেখতে একদম পরীর মতো সুন্দর, ওর দিকে চোখ তুলে তাকানো যায় না। এতই সুন্দর বাবা মার একমাত্র মেয়ে, আর ওর বাবা এখানকার এমপি। একে তো ওর শরীরে কাপড় নাই, আবার ওর দিকে চোখ তুলে তাকানো যায় না। ওর সুন্দরের জন্য নিজেকে কন্ট্রোল করতে চেষ্টা করছি, কিন্তু কিছুতেই পারছি না। কেমন যেন ওর প্রতি আমার একটা লোভ লেগে গেল। রিয়া কিছু বলার আগে সবকিছু ভুলে ওকে জড়িয়ে ধরে কিস করতে লাগলাম। প্রায় 1 ঘন্টা পর আমার মনে হলো আমি কার সাথে কি করছি। আমি বিছানা থেকে লাফ দিয়ে উঠে সরাসরি ওয়াশরুমে চলে গেলাম। গোসল শেষ করে দেখি রিয়া আমার বিছানায় শুয়ে আছে, তাও আবার শরীরে 100টা কাপড় নাই। কিছুক্ষণ আগের কথা মনে হতেই আমি বললাম, প্লিজ তোর পায়ে পড়ি, এভাবে উলঙ্গ হয়ে থাকিস না, আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না। তখন রিয়া বলল, আমি তো আজকে এভাবেই থাকবো, কোনো কাপড় পরবো না, দেখি তুই কিভাবে আমার থেকে দূরে থাকিস। আমি ওকে বিছানা থেকে তুলে জোর করে কাপড় পরিয়ে দিলাম। বিছানার এক সাইডে বসে কান্না করছি। রিয়া আমার পায়ের কাছে এসে আমাকে জড়িয়ে ধরে বলল, কি হয়েছে তোর, এভাবে কান্না করছিস কেন? আমি বললাম, এটা তুই আমার সাথে করতে পারলি? এখন আমি মিতুকে কি জবাব দিব বল? মিতু হলো আমার গার্লফ্রেন্ড প্লাস খালাতো বোন। তখন রিয়া বলল, তুই শুধু মিতুর কথাই চিন্তা করছিস? আমার দিকে তাকিয়ে বল তো আমি কোন দিক থেকে দেখতে অসুন্দর? বল আমার কি নেই? আমি কি তোরে আনন্দ দিতে পারি নাই আজকে? ঠাস ঠাস করে গালে 2টা চড় দিয়ে দিলাম রিয়ার গালে। তখন রিয়া বলল, মারবি না? আরো মার, না করব না। সেই ছোটবেলা থেকে তোকে আমি ভালোবাসি, আর তুই বলে কান্না করতে লাগলো। তখন আমি বললাম, তাই বলে তুই আজকে আমার সাথে? সি সি সি, ভাবতেও আমার ঘৃণা হচ্ছে। এখন আমি চাচা চাচিকে কি জবাব দিব? তখন রিয়া বলল, আমি তো কোনো ভুল করি নাই, ভালোবাসা কি অপরাধ? তখন আমি বললাম, তাই বলে আমাকেই কেন? আজকে থেকে তোর মনে আমাদের সম্পর্ক থাকবে, যদি চাচা চাচি জানে? তখন রিয়া বলল, বিশ্বাস কর কিছু হবে না, আমি সব সামলে নিব। তখন আমি বললাম, কি সামলে নিবি তুই? হ্যাঁ, এসব করার আগে একবারও মিতুর কথা ভাবলি না? তুই তো দেখছিস ও আমাকে কত ভালোবাসে, সবসময় আমাকে নিয়ে চিন্তা করে। 3 বছরের সম্পর্ক আমাদের, আজকে আমি কি বলবো ওকে? তখন রিয়া বলল, প্লিজ আকাশ, সবকিছু ভুলে যা, আমি তোরে আমার ভালোবাসা দিয়ে। তখন আমি বললাম, চুপ কর তুই, তোর সাথে কথা বলতে ইচ্ছা করছে না, চলে যা এখান থেকে। এখন আমি মিতুকে কি বলবো আর কিভাবে কি করব বুঝতে পারছি না, আমার মাথা হ্যাং হয়ে যাচ্ছে। রিয়া আবার শরীরের সব কাপড় খুলে ফ্লোরে ফেলে দিল। রিয়া বলল, আমার সামনে মিতুর নাম নিবি না, আমি সহ্য করতে পারি না, আমি আমার ভালোবাসা দিয়ে সব তোরে ভুলিয়ে দিব, বলে রিয়া আমার উপর ঝাঁপিয়ে পড়লো। ছেলে মানুষ কত কন্ট্রোল করা যায়? আমি মনে হয় জ্ঞান হারিয়ে রিয়ার সাথে তালে তাল মিলাতে লাগলাম। হঠাৎ বাহির থেকে কে জানি কলিং বেল বাজাতে লাগলো। আমি রিয়ার থেকে 2 ফিট দূরে লাফ দিয়ে চলে গেলাম। তখন আমি বললাম, কি আর বলবো, তোরে বলছি না আমার সাথে এরকম করবি না? এমনিই তুই এত সুন্দর, আবার এভাবে দেখলে কিভাবে সহ্য হয় বল? একটু তো চিন্তা করতে পারিস, যেখানে মহল্লার পোলাপান তোর আসার জন্য তাকায়া থাকে, সেখানে আমি। তখন রিয়া বলল, আমি তো তোরে আমার বুকের মাঝে লুকিয়ে রাখতে চাই, আর আমার মনে তো তুই। ওসব কথা বাদ দে। তখন আমি বললাম, সবকিছু তোর জন্য হয়েছে, বাহিরে মনে হয় মা বাবা দাঁড়িয়ে আছে, এখন আমি কি বলবো? তখন রিয়া বলল, আরে আমাদের পরিবারের সবাই মৃতদের বাড়িতে গেছে তোর বিয়ের ব্যাপারে কথা বলতে, আর এইদিকে আমি আমার কাজ সেরে ফেললাম, তোরে আমার করে নিলাম। একটু পর কলিং বেল বাজতে লাগলো। রিয়া আমার তাওয়ালেটা পরে চলে যাচ্ছে। তখন আমি বললাম, কি করছিস? কেউ যদি আসে কি হবে পরে? তখন রিয়া বলল, এত ভয় পাস কেন? কেউ আসবে না, আসলে হয়তো আমার বান্ধবীরাই আসতে পারে, এত চিন্তা করিস না। আমি বললাম, তুই আমার সাথে আজকে যা করলি কেউ যদি জানতে পারে? রিয়া আর কিছু না বলে চলে গেল। রিয়া আমার চাচাতো বোন, ওই বলছি না দেখতে শুনতে মাশাল্লাহ, তবে ওকে আমার বোনের নজরেই দেখতাম। কিন্তু আজকে কি করলো ও? রিয়ার বাবা এখানকার এমপি, ওর বাবা চাই স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলের সাথে ওর বিয়ে দিতে। ওই দিন আসছিল ছেলেটা দেখতে একদম গুন্ডার মতো, আর আজকে যে রিয়ার সাথে এসব হবে আমার কল্পনার বাহিরে ছিল। হঠাৎ আমার কানে এলো বাহিরে কিসের চেঁচামেচি শব্দ শোনা যাচ্ছে। তাড়াতাড়ি রিয়ার ওড়নাটা দিয়ে শরীর ঢেকে বাহিরে গিয়ে দেখি আমার পরিবারের সবাই দাঁড়িয়ে আছে।
আমার চাচা চাচিও আছে, রিয়াকে ওর বাবা কথা শোনাচ্ছে, কিন্তু ওরা তো আজকে আমার খালার বাসায় যাওয়ার কথা, তাহলে এখানে কেন? তখন চাচি বলল, তোমাকে আমার ছেলের মতোই দেখতাম, কিন্তু তুমি আজকে আমাদের না থাকায় সুযোগ নিলে। তখন আমি বললাম, আমি তো ঠাস ঠাস করে বাবা দুইটা চর দিয়ে বলল, কি করলি আজকে তুই? সিসি, এখন তোরে নিজের ছেলে বলতেও ঘৃণা হচ্ছে। চাচা বলল, অনেক হয়েছে, আর না, আমি বুঝে গেছি তোর ছেলেকে আমার মেয়ের পিছনে লেলিয়ে দিয়ে এখন ভালো সাজা হচ্ছে। তখন আমার বাবা বলল, বিশ্বাস কর ভাই। রিয়া বলল, বাবা আমি। চাচা বলল, চুপ, কোনো কথা বলবি না, তোর জন্য এখন আমার মান সম্মান থাকবে। হাতে ইশারা করতে চাচার বডিগার্ড এসে বাবাকে আর মাকে ধরে ফেললো। চাচা বলল, ওকে মেরে এমন জায়গায় ফেলবি যাতে কেউ কিছু টের না পায়। আর আজকের পর থেকে বাবাকে উদ্দেশ্য করে বলল, যদি আমার পরিবারের উপর নজর দেশ, এভাবে লাশ হতে হবে কাউকে। চাচার অনুমতি পেয়েই বডিগার্ডরা আমাকে ইচ্ছা মতো মারতে লাগলো। তখন আম্মু বলল, প্লিজ প্লিজ ভাই, তোমার পায়ে পড়ি, আমার ছেলেকে ছেড়ে দাও, বিশ্বাস করো আমরা এই দেশ ছেড়ে চলে যাব। তখন রিয়া বলল, বাবা ওকে মেরো না, ওর কোনো দোষ নাই। চাচার ইশারা পেতেই বডিগার্ড রিয়াকে আর চাচাকে ভিতরে টেনে টেনে নিয়ে গেল। আর বাবা তো বোবা হয়ে গেছে, কোনো কথাই বলছে না। আমার এখন খুব কষ্ট হচ্ছে, নাক মুখ দিয়ে রক্ত পড়ছে। বাবা আর মা আমার দিকে তাকিয়ে কান্না করছে। আস্তে আস্তে আমার চোখ বন্ধ হয়ে যাচ্ছে, কিছুই বলতে পারছি না। আমি কিছুক্ষণ পর জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে গেলাম। তখন চাচা বলল, এই হয়েছে, মারা বন্ধ কর, যত হোক আমার রক্ত, যতই হোক আমার রক্ত, মায়া লাগে, এবারের মতো মাফ করলাম। আর যেন আমার পরিবারের উপর তোর ছেলের নজর না দেয় বলে দিস, নইলে শরীরের জায়গায় থাকবে কিন্তু মাথা আলাদা হয়ে যাবে। আর আজকের পর থেকে তুই আমার সীমানায় যাবি না, আমি তোর মুখও দেখতে চাই না। আমার কোনো ভাই নেই, আজকে থেকে আমি একা। আজকের ভিতরেই এখানে একটা দেওয়াল তৈরি করবি সবাই মিলে, যেন আমি তোর ওই মুখটা দেখতে না পারি। বলে চাচা চলে গেল। আমার আম্মু বলল, আমার ছেলের কি হয়ে গেল? তোমার ভাই টাকা আর ক্ষমতা দেখে আমার ছেলের কি অবস্থা করছে দেখতে পারছো তুমি? আরো ভাই ভাই করবা না? বাবা আর মা আমাকে ধরাধরি করে হাসপাতালে নিয়ে গেল। মিতু সকালে উঠেই আমাকে কল দিল, কিন্তু আমাকে আর পেল না। আম্মু বলল, কে বলছেন? তখন মিতু বলল, মামি তোমার কণ্ঠ এমন শোনা যাচ্ছে কেন? আর তোমাদের না আজকে আসার কথা ছিল? কোন পর্যন্ত এসেছো তোমরা? জানো আজকে আমি কত খুশি, আমি আমার ভালোবাসার মানুষকে আপন করে পাবো। আর আকাশ কই? মামি ওর কাছে ফোনটা দাও তো একটু। তখন আম্মু বলল, সব শেষ হয়ে গেছে, সব শেষ। তোর বড় মামা আমার ছেলেকে মেরে হাসপাতালে পাঠিয়ে দিছে, আমার একটা মাত্র ছেলে। আর বলে আম্মু কান্না করতে লাগলো। তখন মিতু বলল, কি হয়েছে বলেন তো মামি, আর ওর কি হয়েছে? আমি আসছি, এখনই আসছি। আম্মু আর কোনো কথা না বলে ফোনটা রেখে দিল। মিতু মনে মনে চিন্তা করতে লাগলো, এভাবে তো কোনো কারণ ছাড়া বড় মামা আকাশকে মারবে না। আর আমার আগে থেকে রিয়ার উপর সন্দেহ, ও তো আবার আকাশের সাথে। না, আগে আমাকে জানতে হবে কি হয়েছে। মিতু ওর বাবা মাকে 2-5 বুঝিয়ে ট্রেনে উঠে পড়লো। আমাদের বাসায় আসতে আসতে প্রায় বিকাল হয়ে গেল। টেনশনে মিতুর কপাল থেকে ঘাম ঝরছে। মিতু আমাদের বাসার সামনে গিয়ে অবাক হয়ে গেল, দেখে ইয়া বড় একটা দেওয়াল তৈরি হয়ে গেছে। কাছাকাছি বাসা, তাও কারো বাসা দেওয়ালের জন্য দেখা যায় না। তাড়াতাড়ি মিতু তার বড় মামার বাসায় চলে গেল। ভিতরে গিয়ে দেখে সবাই বসে আছে, তবে কি জানি চিন্তা করছে। তখন মিতু বলল, মামা বাহিরে কি সব হচ্ছে? আর ছোট মামার সাথে তোমার কি এমন হয়েছে যে দেওয়াল তুলে ফেললে? কেউ কোনো কিছু না বলায় মিতু সরাসরি রিয়ার রুমে চলে গেল। দেখে রিয়া রুমে নাই, টেবিলের উপর ওর ফোনটা পড়ে আছে। আর কি জানি শব্দ করলো রিয়ার ফোনে। মিতু কি জানি একটা মনে করে রিয়ার ফোনটা হাতে নিয়ে কারণবশত গ্যালারিতে চলে গেল। কিন্তু একটা ভিডিও মিতুর চোখে পড়তেই মিতুর কেমন জানি লাগলো। ভিডিওটা ওপেন করতেই মিতুর চোখ কপালে উঠে গেল, যেখানে তার বয়ফ্রেন্ড আকাশ আর রিয়া একসাথে শারীরিক সম্পর্কে লিপ্ত। মিতু আর দেখতে পারছে না, ওর চোখ দিয়ে পানি পড়ছে। শুধু এটা চিন্তা করে যে এত বছরের ভালোবাসা আমাদের কি করে আকাশ এটা করতে পারলো। তাড়াতাড়ি মিতু রিয়ার ফোন থেকে ভিডিওটা মিতুর ফোনে নিয়ে কেটে ফেললো। এখন শুধু এই ভিডিওটা মিতুর ফোনেই আছে। আমার সাথে বেইমানি করিস, এর ফল ভালো হবে না আকাশ। আমার এক ফোঁটা চোখের জলেরও মূল্য দিতে হবে তোকে। হঠাৎ ওয়াশরুম থেকে রিয়ার আসার শব্দ শুনেই ফোনটা মিতু টেবিলে রেখে চলে গেল। রিয়া হঠাৎ মিতুকে রুমে দেখে অবাক হয়ে গেছে। মিতু এখানে কিভাবে এলো?
আর তাহলে কি মিতু সব জেনে গেছে? মিতু রিয়ার থেকে 2 বছরের বড়, সেই হিসাবে রিয়া মিতুকে সম্মান করে আর খুব ভয়ও করে। মিতুর রাগ সম্পর্কে রিয়ার খুব ভালো করে জানা, যার কারণে এতদিন রিয়া আকাশকে প্রপোজ করতে পারে নাই, ওর ভালোবাসা প্রকাশ করতে পারে নাই। কিন্তু যখনই ওর বিষয়ে কথা চলতে লাগলো তখন রিয়া সব কিছু ভুলে ওর ভালোবাসা কাছে পাওয়ার জন্য নিজের শরীর বিলিয়ে দিল আকাশের কাছে। মিতু হাসি মুখে বলল, মিতু বলল, কিরে রিয়া, তোর চোখ এভাবে লাল হয়ে আছে কেন? মনে হচ্ছে যেন খুব কান্না করছত। রিয়া বলল, না আপু, আসলে এমন কোনো বিষয় না, আমার চোখে কি জানি পড়ছে। মিতু রিয়ার দিকে আস্তে আস্তে বলল, কি জানি পড়ছে না? রিয়ার ওড়নাটা টান দিয়ে মিতু রিয়ার মুখে গুজে দিল যাতে কোনো কথা বলতে না পারে, আর চুল ধরে ইচ্ছা মতো মারতে লাগলো। তখন মিতু বলল, আমার বয়ফ্রেন্ডের সাথে শারীরিক সম্পর্ক করিস? লজ্জা করে না তোর? যেখানে আমি ওকে পাওয়ার জন্য 3টা বছর ধরে অপেক্ষা করে আছি, সেখানে তুই করছে। রিয়া কোনো কথা বলতে পারছে না। তখন মিতু বলল, তোর ইচ্ছা করছে মেরে ফেলতে। আমি কি ক্ষতি করছিলাম তোরে রে, যার কারণে তুই আমার বয়ফ্রেন্ডের উপর নজর দিলি? এতই যখন শরীর বিলানোর শখ, তাহলে ওই পাড়ার ছেলেদের কাছে যেতে পারিস নাই? নইলে পতিতায় পল্লীতে নষ্ট মেয়ে। রিয়া কোনো কথা বলতে পারছে না, হাতে হাতে করতে করতে ইশারা করে বলল মুখের কাপড় সরিয়ে নিতে, ওর খুব কষ্ট হচ্ছে। মিতু রিয়ার মুখ থেকে কাপড় সরিয়ে নিতেই রিয়া ফ্লোরে পড়ে জোরে জোরে শ্বাস নিতে লাগলো। মিতু বলল, আমার সাথে এমন করলি না, দেখ আজকে থেকে তোর খারাপ দিন শুরু। রিয়া মাটি থেকে উঠে মিতুকে লাথি মেরে ফেলে দিল। তখন রিয়া বলল, এতদিন চুপ ছিলাম, এই তুই বেশ্যা কাকে বলছিস রে? আমার বয়ফ্রেন্ড, ওর সাথে আমি যা ইচ্ছা করব, তাতে তোর কি? তখন মিতু বলল, আমার কি না দেখবি। তখন রিয়া বলল, যেভাবে আসো সেভাবেই থাক, নইলে তুই তো জানিস আমি এমপির মেয়ে, কি যে করব। আর যেখানে আমার বাবা মা আমার উপর হাত তুলে নাই সেখানে তুই। তখন মিতু বলল, অনেক ফস্তাবি রে তুই, মনে রাখিস আমাকে তো তুই চিনিস না। তখন রিয়া বলল, যা যা, কি করতে পারিস তুই দেখবো নে। মিতু চলে যেতেই রিয়া বিছানায় পড়ে কান্না করতে লাগলো। কি করলো সে আজকে? ওর কারণে 2টা পরিবার আলাদা হয়ে গেছে। এখন বুঝতে পারছে রিয়া কত বড় ভুল করে ফেলছে। মিতু সরাসরি রাগে বাসা থেকে বের হয়ে গেল, সরাসরি হাসপাতালে চলে গেল। মিতু বলল, মামি, আকাশ এখন কেমন আছে? আম্মু বলল, ডাক্তার বলছে কিছুক্ষণ পরেই জ্ঞান ফিরবে। আমার জ্ঞান ফিরতেই আম্মু আমাকে আর হাসপাতালে রাখবো না, সরাসরি বাড়িতে নিয়ে গেল। একজন নার্সকে আমাদের বাসায় যাওয়ার জন্য বলছে। আম্মু বলল, বাবা কি হয়েছিল বলতো আমাকে, তুই কি রিয়ার সাথে সত্যিই? তখন মিতু বলল, আরে মামি, আপনার মাথা খারাপ হয়ে গেছে, ওকে আগে সুস্থ হতে দেন। তুই আমার সাথে প্রতারণা করলি না, দেখ তোর কি অবস্থা করি, মনে মনে বলল। তখন আকাশের বাবা বলল, সুস্থ হওয়ার পর থেকে তুই আমার বাড়ি থেকে বের হয়ে যাবি। যে নিজের বাবা মার কথা একবারও চিন্তা করে না। তখন আকাশের আম্মু বলল, চল তো, ছেলেটাকে একটু একা থাকতে দাও। কি সব কথা শুরু করলে তুমি? বাবা মা চলে যাওয়ার পর আমি বললাম, মিতু আমাকে তুই মাফ করে দিস, আমি পারলাম না রে, আমি পারলাম না। মিতু আমাকে জড়িয়ে ধরে কান্না করিস না, যা হবার হয়েই তো গেছে। তখন আমি বললাম, আমি তোর হক নষ্ট করে ফেলছি, তাই আমি চাই না রিয়ার জীবনটাকে নষ্ট করতে। তখন মিতু বলল, তুই কি বলতে চাস আমি বুঝে গেছি। মিতু আমাকে ছেড়ে আমার পাশে বসলো। মিতু বলল, আচ্ছা আকাশ, আমার চোখের দিকে তাকিয়ে বলতো, আমি কি সত্যিই সুন্দর না? তখন আমি বললাম, কে বলছে তুই সুন্দর না? তুই তো আমার কাছে বেস্ট সুন্দরী ছিলি। তখন মিতু বলল, বেস্ট সুন্দরী ছিলি না রে, এই একটা শব্দ কেমন জানি আমাকে তোর কাছ থেকে দূরে নিয়ে যাচ্ছে। ঠাস ঠাস করে মিতু আমার গালে 2টা চড় দিয়ে বলল, তোর যেহেতু এতই মেয়েদের শরীরের উপর লোভ থাকে, আমাকে বলতি আমি কি ছিলাম না? আমি তো তোর গার্লফ্রেন্ড ছিলাম, আমাকে তো বলতে পারতি তোমার সাথে আমার রুম ডেট করা লাগবে। আমি কি তোরে না করতাম? কোনো ইচ্ছা পূরণ করি নাই আমি তোর? বল, তোর কোন ইচ্ছা আমি পূরণ করি নাই বল? ঘুরতে বসতে এমন কি ঘুরতে গেল আমি তোরে নিয়ে স্বপ্ন দেখি, আর সেই তুই কি করলি? আমি না হয় রিয়ার থেকে বেশি সুন্দর না, তাই বলে কি আমার ভালোবাসা অসুন্দর ছিল? বল আমাকে, কি করি নাই আমি তোর জন্য বল? তখন আমি বললাম, বিশ্বাস কর মিতু। তখন মিতু বলল, তুই কথা বলবি না, কি বিশ্বাস করব তোরে? তুই তো একটা লোভী, নে আমাকে ভোগ করবি না, এটাই তো ছিল তোর মনের ইচ্ছা বলে মিতু আস্তে আস্তে শরীর থেকে কাপড় খুলে ফেলছে। তখন আমি বললাম, প্লিজ প্লিজ মিতু, এমন করিস না, আমাদের ভালোবাসার কসম। এটা বলতে মিতু আটকে গেল। শাড়িটা পরতে পরতে মিতু বলল, অনেক ভালোবাসিস রে তরে, তুই বুঝ, অনেক ভালোবাসি রে তরে, তুই বুঝলি না। এত বছর ধরে আমাদের সম্পর্ক, রিয়ার শরীর টাচ করার আগে আমার কথা একটু মনে করলি না? যে ওর মতো আরেকটা মেয়ে আমার পথ চেয়ে বসে আছে। আমি সারা রাত ঘুমাতে পারি নাই আমাদের বিয়ের কথা চিন্তা করতে করতে। বিয়ের পর আমরা কি কি করব, আর তুই ছি 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 ছি।
তখন আমি বললাম অনেক হয়েছে রে, আর অপমান করিস না, সহ্য করতে পারছি না। তখন মিতু বলল আমি তোরে ভালোবাসতাম বলে এতদিন ভদ্র ছিলাম, কিন্তু আজকের পর থেকে আমার খারাপই দেখতে পারবি। রিয়াকে কি করে তুই বিয়ে করিস আমিও দেখে নিব। আর একটা জিনিস তোরে দেখাই, ভিডিওটা মিতু আমার সামনে ধরতেই আমি পুরো অবাক হয়ে গেলাম। তখন আমি বললাম এটা তুই পেলি কি করে? মিতু বলল গেম তো কেবল মাত্র শুরু, আর আমি যে কেমন মেয়ে তুই আস্তে আস্তে বুঝতে পারবি, এতদিন ছিলাম অন্ধ। আমি বললাম মিতু আমার কথাটা তো মিতু 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 আমাকে রেখে বাইরে চলে গেল। আমি মাথায় হাত দিয়ে বসে আছি, আজকে সব শেষ। এই সব কিছুর জন্য রিয়া দায়ী। ও যদি আজকে আমার সাথে শারীরিক সম্পর্ক না করতো তাহলে আজকে আমার এই দিনটা দেখতে হতো না। কিন্তু মিতুর হাতে এই ভিডিওটা কিভাবে গেল আমি তো কিছুই বুঝতে পারছি না। একটু পর মিতু আমার হাতে দুধটুকু দিয়ে বলো রেডি থাকিস, আজকে রাতে খেলা হবে। তখন আমি বললাম মানে কি সব বলছিস তুই? তখন মিতু বলল ওই বলছি না এটা তো কেবল শুরু। তখন আমি বললাম বিশ্বাস কর আমি এখনো তোরেই ভালোবাসি। তখন মিতু বলল তোর কি মনে হয় আমি তোর কথায় কান দিব এখন? তবে রাতে অনেক কিছু বলবো তোরে, শুনে সহ্য করতে নাও পারিস। এক কাজ করিস, যাতে ভয় না পাস এমন কোনো ট্যাবলেট খাইস। বলে মিতু আবার রহস্যময় একটা হাসি দিয়ে চলে গেল। রাতে আম্মু আমাকে খাইয়ে দিল। ফোনটা হাতে নিয়ে দেখলাম রাত প্রায় 10টা বাজে। হঠাৎ কি জানি একটা শব্দ শুনলাম, পিছনে তাকিয়ে দেখি রিয়া লাফ দিয়ে আমার জানালা দিয়ে আসতেছে। আমি বললাম এই কি করছিস, পড়ে যাবি তো। তখন রিয়া একটা হাসি দিয়ে আমার পাশে বসলো। এই তোর পা দিয়ে রক্ত তো পড়ছে, দেখা তো আমাকে। তখন রিয়া বলল দেখি আর কি করবি, অন্তরের ভিতর যে কত রক্ত ঝরে পড়ছে সেটা তো আর দেখতে পেলি না। আমি বললাম চুপ করে এখানে বস। আমি রিয়ার পা থেকে শাড়িটা হালকা তুলতে দেখি অনেকটা কেটে গেছে। টেবিলের উপর থেকে বক্সটা এনে রিয়ার পা ভ্যান্ডিজ করে দিলাম। আমি বললাম কি দেখিস এভাবে? তখন রিয়া বলল তোরে দেখি জানি না আর দেখতে পারবো কি না। তখন আমি বললাম এখন বল এখানে কিভাবে এলি? এত লম্বা দেওয়া তারপরও চলে আসলি? তখন রিয়া বলল এটা তো কিছু না, তোর জন্য আমি পাহাড় থেকেও লাফিয়ে আসতে পারি। তখন আমি বললাম এ কি, তোর ঠোঁটের এসব কিসের দাগ? মনে হচ্ছে কেউ যেন তোকে আঘাত করছে। এটা বলতে রিয়া কান্না করতে লাগলো। আমি বললাম কিরে কান্না করছিস কেন? তখন রিয়া বলল আম্মু আমাদের সন্তানকে মেরে ফেলতে চেয়েছিল, কিন্তু আমি দেইনি। আমাকে জোর করে পিল খাওয়াতে চেয়েছিল, আমি খাইনি। তখন আমি বললাম দেখ রিয়া এটা কোনো ছেলে খেলা না, আমি তোরে বুঝাই বলি তাহলে বুঝবি। তখন রিয়া বলল আর কি বলবি তুই? তখন আমি বললাম আগে আমাকে ভাইয়া বলে ডাকতি, কত মধুর ডাক ছিল, কিন্তু কেন তুই এমন হলি সেটা আমি জানি না। তুই একটা বিষয় চিন্তা করে দেখলি তোর জন্য আজকে কি হয়েছে? তখন রিয়া বলল সবকিছু আমি করছি বুঝি, তুই কোনো দোষ করিস নাই মনে হয়। তখন আমি বললাম দেখ তুই দেখতে একদম পরীর মতো সুন্দর, কোনো ছেলে তোরে দেখে মুখ ফিরাবে না। তার উপর উলঙ্গ শরীর নিয়ে যদি আমার সামনে দাঁড়িয়ে থাকিস, তুই এখন নিজেই বল তখন কি আমি নিজেকে কন্ট্রোল করার মতো কোনো শক্তি থাকতো? তখন রিয়া বলল আমি জানি তুই আমাকে ভালোবাসিস না, তাই আমাকে এই পথ অবলম্বন করতে হয়েছে। তখন আমি বললাম দেখ রিয়া এটা কোনো ছেলে খেলা না, সারা জীবন তোরে বোনের নজরে দেখছি, কিভাবে তোরে এখন বউয়ের নজরে দেখবো তুই বল। আমি চাই যা হয়েছে সব ভুলে যা, চাচার দেওয়া ছেলের সাথে বিয়ে করে জীবন সুন্দর করে সাজা। তখন রিয়া বলল বাবা বাহ খুব সুন্দর কথা বললি তুই। এই তুই দেখিস নাই বাবা কত বড় দেওয়াল তৈরি করছে, সেটার উপর লাফ যখন দিয়েছি তখন মরার চিন্তাও করি নাই। তখন তোর মুখটা সামনে ভাসছিল, জানি প্রিয়জনের সাথে দেখা করব, এর থেকে বড় খুশি আর কি হতে পারে? তোর জন্য আমি আর কি বললে তোরে ভালোবাসার প্রমাণ দিতে পারবো তুই বল। তখন আমি বললাম দেখ আমার কোনো বোন নাই, তোর এই ছোটবেলা থেকে আমি বোন ভাবতাম, আজ তুই। তখন রিয়া বলল আমি বুঝে গেছি, তোরে যতই বুঝাই বুঝবি না। তোরে পাওয়ার জন্য যদি আমাকে যুদ্ধ করতে হয় তাও করব, তবু তোরে হারাতে পারবো না। তখন আমি বললাম রিয়া এখন কিন্তু বেশি হয়ে যাচ্ছে। ও শেট একটা কথা মনে হয়েছে। তখন রিয়া বলল কি? তখন আমি বললাম যখন আমরা শারীরিক সম্পর্কে লিপ্ত ছিলাম তখন কি তুই কোনো ভিডিও করছিলি? রিয়া ভয় পেয়ে না মানে ঠাস করে রিয়ার গালে 2টা চড় বসিয়ে দিলাম। তখন আমি বললাম তুই এটা কি করলি? তোর কারণে আজকে মিতুর সব কথা মানতে হচ্ছে আমার। তখন রিয়া বলল আরে ভয় পাস কেন, ভিডিওটা আমার মোবাইলে পেলাম না, মনে হয় অটোমেটিক ডিলিট হয়ে গেল। তখন আমি বললাম তোর বাসায় মিতু গেছিল? তখন রিয়া বলল ওই ডাইনি যখন গেছিল তখন আমি ওয়াশরুমে ছিলাম। তখন আমি বললাম ভিডিওটা ডিলিট হয় নাই, মিতু তোর ফোন থেকে ওর ফোনে ভিডিওটা নিয়ে ডিলিট করে দিচ্ছে, না জানি এখন। তখন রিয়া বলল আমি তোকে ছাড়বো না। এ কথা বলতেই দরজার বাইরে থেকে কে জানি শব্দ করছে। তখন আমি বললাম কে? মিতু বাহির থেকে বলল আকাশ, আমি, দরজা খোল। তখন আমি বললাম রিয়া বোন আমার, তুই তাড়াতাড়ি পালা নইলে মিতু
তখন রিয়া বলল, তোর মুখ থেকে বোন শুনতে আমার ভালো লাগে না, বল রিয়া জান। তখন আমি বললাম, দেখ মিতু এসে তোরে দেখতে পারলে অবস্থা খারাপ করে দিবে, প্লিজ এখন তুই যা এখান থেকে। তখন রিয়া বলল, মিতু তোর সাথে আবার কিছু করবে না তো? আমার ভয় হচ্ছে। তখন আমি বললাম, তুই যাবি নাকি? তখন রিয়া বলল, বল রিয়া জান আমার, তুমি যাও। তখন মিতু বলল, ওই তাড়াতাড়ি দরজা খুলবি নাকি আমি ভেঙে ফেলবো। তখন রিয়া বলল, আজকে ওর একদিন কি আমার একদিন, ওকে আমি খুন করব। তখন আমি বললাম, ও তোর থেকে একটু হলেও ভালো আছে, তোর মতো কাপড় খুলে আমাকে ভালোবাসা দেখাই নাই, আর তোর বাবা আমাকে খুন করার হুমকি পর্যন্ত দিয়েছিল। তুই যদি এখন আমার পাশে থাকিস, আমার বাবা মাকে পরে তোর বাবা মেরে ফেলতে পারে। তখন রিয়া বলল, যাকে এত ভালোবাসি জান প্রাণ দিয়ে, আজকে সেই এই কথা বলল। যদি বলতাম তোরে আমি ভালোবাসি, মানতি তুই? বল মানতি? বিশ্বাস কর, এটা ছাড়া তখন আমার মাথায় কোনো উপায় ছিল না। তবে তোরে শেষ একটা কথা বলে যাই, আমি তোরে কাছে পাওয়ার জন্য যা যা করা দরকার পড়বে তাই করব। এমনকি আমার সামনে যে দাঁড়াবে তাকে খুন করতেও একটু ভাববো না। তবে আমার চেষ্টা আমি করব, আর যদি নাই পাই পেটে হাত দিয়ে বলবো, এখানে তোর আর আমার সন্তান আছে, ওকে নিয়ে বাকিটা জীবন কাটিয়ে দিব। আর খুব শীঘ্রই নাকি বাবা আমার বিয়ের ব্যবস্থা করবে। তবে তার আগে আমি একটা কিছু করব, যত কিছুই হোক না কেন, তারপরও আমি শুধু তোরেই চাই, আর কিছু লাগবে না। শুধু একটা কথাই বলবো, তুমি শুধুই আমার, আর কারো হতে দিব না। রিয়া কান্না করতে করতে জানালা দিয়ে বের হয়ে গেল। আমি তাড়াতাড়ি বিছানা থেকে উঠে দরজা খুলে দিলাম। তখন মিতু বলল, এত সময় লাগে একটা দরজা খুলতে? ভিতরে কি করছিলি? বলে জানালার কাছে গিয়ে কি জানি দেখলো। ফিরে এসে মিতু আমার হাত ধরে বলল, এই তোর হাতে রক্ত কেন লাগে আছে? এই রে, ধরা না পড়লেই হয়। তখন আমি বললাম, আসলে হয়েছে কি, হাতটা কেটে গেছে। মিতু আমার চোখের দিকে তাকিয়ে বলল, তাই না? আমি বললাম, তুই আমার দিকে এভাবে আসছস কেন? মিতু কোনো কথা না বলে আমার ঠোঁট কামড়ে ধরলো। আমি ছাড়াতে চেষ্টা করছি কিন্তু পারছি না। তবে শরীরে যত শক্তি ছিল সবটা ব্যবহার করে মিতুকে দূরে ঠেলে দিয়ে হাঁপাতে লাগলাম। তখন মিতু বলল, কিরে ভালো লাগে নাই? আগে তো আমরা একসাথে কত সময় কাটাইছি। তখন আমি বললাম, তাই বলে আমার অনুমতি ছাড়া আমার সাথে এসব করবি? মিতু আমার শার্টের ভিতর হাত ঢুকিয়ে আমি টাচ করলেই দোষ না? আর যখন রিয়ার সাথে বলে আমাকে ঠেলা দিয়ে বিছানায় ফেলে দিল। আমি উঠে এক কোনায় দাঁড়িয়ে আছি চুপটি করে। তখন মিতু বলল, খেলা তো মাত্র শুরু, এখন তুই দেখবি। ঠাস করে জানালা ভাঙার শব্দ শুনলাম, মনে হয় রিয়া দাঁড়িয়ে থেকে সব শুনছে। তখন মিতু বলল, আমি যেটা আন্দাজ করছিলাম তাই হয়েছে। মিতু দৌড় দিয়ে আমাকে বিছানার উপর ফেলে গলা চেপে ধরলো। মিতু বলল, আমি তোরে কতবার বলছি না রিয়ার সাথে কথা বলবি না? তখন আমি বললাম, দেখ মিতু, রিয়া এখানে আসে নাই। তখন মিতু বলল, তুই আমাকে শেখানোর চেষ্টা করবি না, আমি ছোট বাচ্চা না যে দুধ খাই। তখন আমি বললাম, প্লিজ স্যার মিতু, আমার অনেক কষ্ট হচ্ছে, শ্বাস নিতে পারছি না। তখন মিতু বলল, আমি তো তোর কষ্টই দেখতে চাই। তখন আমি বললাম, তোর কাছে আমার ভিডিও আছে বলে আমাকে যা ইচ্ছা তাই করছিস, সুযোগে সদ্ব্যবহার করিস না রে। তখন মিতু বলল, বস এখানে, তোরে কিছু কথা বলি। তখন আমি মিতুর নিচ থেকে উঠে সাইডে বসলাম। আমি বললাম, তুই তো আমাকে ভালোবাসিস, আর আজকে তুই আমার সাথে এই ব্যবহার করছিস। তখন মিতু বলল, ভালোবাসা আর তুই? তখন আমি বললাম, আমি জানতাম না যে তুই এতটা নিচে নামতে পারিস। তখন মিতু বলল, তুই কাকে নিচু বলছিস? আমাকে একবার চিন্তা করে দেখ তো, তুই কতটা নিচুর কাজ করছিস। তবে আমার কথার অবাধ্য হলে এই ভিডিওটা কিন্তু ভাইরাল করে দিব। তখন আমি বললাম, প্লিজ প্লিজ মিতু, তোর পায়ে পড়ি, এমন করিস না। তখন মিতু বলল, তোর মতো ছেলে অনেক আমার পিছনে পড়ে আছে। আমি তোর পিছনে পড়ে আছি কেন জানিস? রিয়ার কারণে। রিয়াকে আমি দেখিয়ে দিব যে আমি তোরে বিয়ে করে আমার সাথে পাঙ্গা নেওয়া আর বিয়ের পরে তোরে অনেক ভালোবাসবো। তোরে এটা কোনো ভালোবাসা তখন বুঝতে পারবি। আমি খারাপ হতে চাই নাই, তুই আমাকে খারাপ করলি। বিয়ের পর আমার বন্ধুর সাথে শারীরিক সম্পর্ক করব তোর সামনে, আমার স্বামীর সামনে। তখন তোর কেমন লাগবে রে? আমার মতো তোরে ফোনে ভিডিও দেখতে হবে না, ডাইরেক্ট দেখাবো। তবে আমার এক কথা, তোরে আমি বিয়ে করবই। আমিও দেখতে চাই রিয়া কি করে তোরে বিয়ে করে। কিরে কথা বলছিস না কেন? তখন আমি বললাম, কি বলবো তোরে? তোর সাথে কথা বলার মতো আমার কোনো ভাষা আছে? তবে ভাষা নাই। তবে একটা বিষয় মনে রাখিস, আমারও একদিন সময় আসবে মিতু আমার কাছে এসে আমাকে জড়িয়ে ধরে। সেটা কবে বাবু? তখন আমি বললাম, সবার সময় এক থাকে না, এটা মাথায় রাখিস। তখন মিতু বলল, সেটা তো দেখাই যাবে, তবে সকালে একটা বড় ধরনের সারপ্রাইজ পাবি। এই এখন তোর বুকের মাঝে আমি ঘুমাবো। তখন আমি বললাম, আর কি করতে চাস আমার সাথে? প্লিজ আমাকে একটু একা থাকতে দে। তখন মিতু বলল, আমার বাবুটা আমি অনেক কষ্ট দিয়ে ফেলছি না, ঘুমাও এখন কেমন?
আর যদি মাঝরাতে কোনো মেয়ের শরীরের প্রয়োজন পড়ে আমাকে বলবা, আমি ওই তোমার পাশের রুমে আছি নাকি এখন। তখন আমি চুপটি করে বিছানায় বসে পড়লাম। তখন মিতু বলল, মনকে শক্ত কর, সকালে তো অনেক সারপ্রাইজ আছে, সেগুলো নিতে হবে না। মিতু আমার কাছ থেকে উঠে চলে গেল। বসে বসে চিন্তা করছি, এই শুধু একটা ভিডিওর জন্য মিতু আজকে আমার সাথে এই ব্যবহার করছে। আমি তো নিজের জন্য ভয় পাই না, ভয় হয় রিয়ার জন্য। আচ্ছা, রিয়াকে কি আমি বিয়ে করব? কিন্তু ওকে তো সারা জীবন বোনের নজরে দেখতাম। যা হবার পরে দেখা যাবে, আগে আমাকে এটার একটা সমাধান করতে হবে। সকালে ঘুম থেকে উঠে দেখি খালামণি আমার মাথার কাছে বসে আছে। আমি তাড়াহুড়ো করে উঠে বসলাম। খালা বলল, আরে বাবা, এত তাড়াহুড়ো করতে হবে না, তা তোর শরীরের এখন কি অবস্থা? তখন আমি বললাম, এই তো খালামণি, একটু ভালো। তখন মিতু বলল, আম্মু সবাই চলে আসছে, আমাদের অপেক্ষা করছে, চলো। আর আপনি তাড়াতাড়ি রেডি হয়ে নিচে আসেন আমাকে উদ্দেশ্য করে। তখন আমি বললাম, খালামণি কি হয়েছে? তখন খালা বলল, আমাদের ভাইদের মাঝে ঝগড়া হবে সেটা আমি মেনে নিতে পারি বল, আর আমার বাবাকে মেরেছে, আজকে দেখ আমি কি করি। তখন আমি বললাম, প্লিজ খালামণি, মাথা গরম করে কোনো কিছু করা উচিত নয়। চাচা আমার বাবার সমান, বাদ দাও খালা। আজকে যদি আমার বাবা আমাকে মারতো, তোর মনটা অনেক ভালো, এই জন্যই আমি তোরে অনেক ভালোবাসি, তুই তাড়াতাড়ি রেডি হয়ে নিচে আয়। খালামণি চলে যাওয়ার পর মিতু আমার কাছে এসে বলল, কিরে, আম্মুকে বলবো তুই যে কেমন ভালো? তখন আমি বললাম, দেখ, এমনি খালামণি আমাকে অনেক ভালোবাসে, তার মাঝে তুই আগুন দিস না প্লিজ। তখন মিতু বলল, তাড়াতাড়ি রেডি হয়ে নিচে আয়, আমার সত্যের কথা পূরণ হতে চলছে। তখন আমি বললাম, আগে আমি তোরে বউ বানানোর স্বপ্ন দেখতাম, কিন্তু তুই যে এত নীচ আমি জানতাম না। তখন মিতু বলল, আমি আমার স্বার্থের জন্য সবকিছু করতে পারি, আমি তো খারাপ ছিলাম না, আমি তোর কারণে খারাপ হয়েছি। তুই আমার হক নষ্ট করছত, তুই ভাবলি কি করে আমি তোরে ছেড়ে দিব? আসি কেমন, তাড়াতাড়ি রেডি হয়ে নিচে আয় তুই। মিতু চলে যাওয়ার পর আমি উঠে ফ্রেশ হয়ে নিচে গেলাম। নিচে গিয়ে দেখি আমাদের পরিবারের সবাই আছে, আমার চাচা চাচি রিয়া সবাই আছে। তখন খালা বলল, আয় বাবা আমার পাশে বস, আমি তোর জন্যই অপেক্ষা করছি। আমি গিয়ে খালামণির পাশে বসলাম। খালা বলল, আগে কি হয়েছে না হয়েছে আমি এসব কিছু জানতে চাই না, এখন আমি কি বলি মনোযোগ দিয়ে শোন। তখন চাচা বলল, জি আপা বলেন। জি বলেন আপা। খালাকে সবাই ভয় পায়, খালার কিন্তু পাওয়ার আছে। আমার খালু বড় ব্যবসায়ী, তিনি যে কোনো মন্ত্রীর সাথে কথা বলতে একটু সময়ও লাগে না, এই হিসাবে চাচা খালামণিকে ভয় করে। তখন খালা বলল, আমার মেয়ে আর আকাশ, তোর মেয়ে আর স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলের আজকেই এঙ্গেজমেন্ট হবে, সবকিছুর ব্যবস্থা কর, আমি এখানেই আসি। আমি এখানে আসছি শুধু তোদের ঝামেলা মিটানোর জন্য, আর ভালোভাবে শুভ কাজটা সেরে ফেলি। খালামণির কথা শুনে আমি অবাক হয়ে গেলাম। এখন একটু একটু ভয় হতে লাগলো আমার। আগে মিতুকে নিয়ে স্বপ্ন দেখতে ভালোই লাগতো, কিন্তু মিতু যে এতটা খারাপ তা আমি জানতাম না। মানলাম আমি একটু ভুল করেছি, তাই বলে ও আমাকে নিয়ে এভাবে গেম খেলবে? মিতুর দিকে তাকিয়ে দেখি ঠোঁটে হাসি। আমি ভালো করেই বুঝতে পারছি এই সব কিছুর পিছনে মিতুর হাত আছে, যাতে রিয়া কিছু করতে না পারে। এজন্যই মিতু এই গেমটা খেললো। রিয়া তো কান্না করার মতো অবস্থা আমি বুঝতে পারছি। যদি দরকার হয় আমি রাস্তার কোনো মেয়েকে বিয়ে করতে পারবো, কিন্তু মিতুর উপর এখন আমার আর বিশ্বাস হয় না। মিতু আমার ভালোবাসা নিয়ে খেলা করছে, কিন্তু রিয়াকে আমি বিয়ে করতাম। মাগার বিবেক মানে না, যাকে এতদিন বোন হিসাবে দেখছি তাকে কিভাবে বিয়ে করা যায়। মিতু একটু অপেক্ষা কর, আমিও তোর সাথে গেম খেলবো, চিন্তা করিস না, আমাকে ফাঁসিয়ে যাবি কই? শুধু ভিডিওটা তোর কাছে আছে বলে কিছুই করতে পারছি না। তখন রিয়া বলল, খালামণি এত তাড়াতাড়ি কি ঠিক? তখন খালা বলল, এই শিখাইছি তোমাকে আমি, বড়দের মুখে মুখে কথা বলতে কে বলছে? তখন রিয়া সরি বলে মাথা নিচু করে ফেললো। চাচা চাচি সবাই চলে গেল। বাবা বলল, তাহলে আমাকে একটু মার্কেটে যেতে হবে। তখন খালা বলল, সবাই চল, তাড়াতাড়ি আসতে হবে। আমি বললাম, খালামণি আমার ভালো লাগছে না, আমি প্লিজ বাড়িতে থাকি। তখন খালা বলল, ইস কি সুন্দর, আমার ছেলেটা মেরে কি করছে। আচ্ছা বাবা তুমি থাক, আমি যাব আর আসবো। তখন মিতু বলল, আম্মু আমিও তাহলে থাকি যদি ওর কিছু লাগে। তখন খালা বলল, থাক, তোর বুদ্ধি আছে, জামাইয়ের খেয়াল রাখা আগে থেকেই শিখিয়ে রাখা ভালো। সবাই চলে গেল। আমি সোফায় গিয়ে বসলাম। মিতু আমার পাশে বসে বলল, খেলা তো মাত্র শুরু, এভাবে ভেঙে পড়িস না, পরে তো সহ্য করতেই পারবি না। হঠাৎ দেখি দরজা দিয়ে রিয়া প্রবেশ করলো। মনে মনে বললাম, আজকে কিছু একটা হবে। রিয়া বলল, মিতু আপু ভালো আছেন? মিতু বসা থেকে উঠে গিয়ে রিয়ার চুল ধরে বলল, তুই এখানে কেন এলি? রিয়া বলল, ছাড় বলছি, ভালো হবে না। তখন মিতু বলল, কি করবি তুই, কি করবি?
রিয়াও মিতুর চুলের মুঠি ধরে ফেললো। এসব দেখে আমি জোরে একটা চিৎকার দিয়ে বললাম, এক কাজ কর, আমার জন্যই তো যত সব সমস্যা, আমাকে মেরে ফেল, তাহলেই তোদের শান্তি। তখন রিয়া বলল, শুধু তোর কাছে ভিডিওটা আছে বলে কিছু বলছি না, কিছু করছি না, নইলে তোর শরীরে আগুন লাগিয়ে দিতাম। একটা কথা বলতে এসেছি, শোন, আমিও দেখতে চাই তুই আকাশকে কিভাবে বিয়ে করবি। ও যদি আমার না হয় সারা বিশ্বের কারো হতে দিব না, দরকার হলে তোরে টুকরো টুকরো করে নদীতে ভাসিয়ে দিব, মনে রাখিস। আমার সাথে খেলা খেলছিস না, আমিও দেখে নেব। আর তুই আকাশের উপর যেই অত্যাচার করতাছস না, সব কয়টার হিসাব নিব আমি। ও তো কিছু বলতে পারে না, কারণ একটা ভিডিওর জন্য ছাড়বো না আমি, তো মনে রাখিস। ওপেন চ্যালেঞ্জ করে গেলাম আমি তোরে, আকাশ শুধু আমার, যদি পারিস তোর করে দেখা, গুড বাই। এটা বলে রিয়া দরজা দিয়ে চলে গেল। মিতু ঠাস ঠাস করে আমাকে দুইটা চর দিয়ে চিৎকার করে বলল, আমাকে চ্যালেঞ্জ দেয়, সাহস কত বড়। মিতু আমাকে ঠেলা দিয়ে সোফার উপর ফেলে দিল। তখন মিতু বলল, কি আছে আজকে দেখবো আমি তোর ভিতর, বলে লিপ কিস করতে লাগলো। আমি বোবার মতো পড়ে আছি, কোনো রেসপন্স করছি না। মিতু শরীর থেকে কাপড় খুলে অর্ধেক উলঙ্গ হয়ে গেছে। বুঝতে পারছি আজকে আমার সাথে কি হতে চলছে। এই মুহূর্তে বাহিরে কিসের শব্দ শোনা গেল। মিতু লাফ দিয়ে উঠে বলল, আজকের মতো বেঁচে গেলি, তবে খুব শীঘ্রই আবার তোর সাথে আমার দেখা হবে। আমি এখন জ্যান্ত লাশ হয়ে আছি। মনে হচ্ছে আজকে শুধু রিয়ার কারণে আমাকে মিতুর এত অত্যাচার সহ্য করতে হচ্ছে। মিতু দরজা খুলে আবার আমার কাছে এসে বলল, মিতু বলল, খুব কষ্ট হচ্ছে না রে তোর? তখন আমি বললাম, তোর সাথে কথা বলার ইচ্ছা হচ্ছে না রে আমার। আজকে শুধু একটা ভিডিওর কারণে আমাকে তুই ইচ্ছা মতো ব্যবহার করলে, মজা পাস এগুলো করে? তখন মিতু বলল, আমার অনেক ভালো লাগে। আচ্ছা তুই বসে থাক, আমাকে গোসল করতে হবে। যাবি নাকি গোসল করিয়ে দিব আমি তোরে নিজের হাতে? আমি কোনো কথা বললাম না। মিতু চলে যেতে যেতে বলল, ঠোঁটে লিপস্টিক লেগে আছে, মুছে নিস। একটু পরে অনুষ্ঠান শুরু হলো। আজকে দুইটা এঙ্গেজমেন্ট একসাথে হবে। নামি দামি অনেক ব্যক্তি এসে ভরে গেছে কিছুক্ষণের ভিতর। আমি একটা ছেলেকে ডাক দিয়ে বললাম, মামা, স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে মেয়ে কয়জন? ছেলেটা বলল, একটা ছেলে আর একটা মেয়ে, ওই যে দেখছেন না, ওরা ওর বাবা মার সাথে বসে আছে। তখন আমি বললাম, ধন্যবাদ ভাই। একটা হাসি দিয়ে সামনে এগোতে লাগলাম। স্বরাষ্ট্রমন্ত্রীর সামনে গিয়ে সালাম দিলাম, ভালো আছেন আঙ্কেল? আমার বাবার নাম কামাল। বাবা, ভালো আছি। তুমি কামালের ছেলে না? আমি বললাম, জি আঙ্কেল। ভাইকে দেখতে পাচ্ছি না, হয়তো আশেপাশে কারোর সাথে কথা বলছে। আমি বললাম, আন্টি আপনি ভালো আছেন? তখন আন্টি বলল, বাবা। আমি বললাম, আঙ্কেল যদি কিছু মনে না করেন, আমি আপনার মেয়ের সাথে একটু কথা বলতে পারি? এই বলতেই মেয়েটা আমার দিকে তাকিয়ে দেখলো। আরে কেন নয়, ও এমনি বসে বোরিং হচ্ছে, এক কাজ কর, ওকে সবকিছু ঘুরিয়ে দেখিয়ে আন। তখন আমি বললাম, জি আঙ্কেল, আপু আসেন আমার সাথে। দূর থেকে দেখি মিতু আমার দিকে বড় বড় চোখে তাকিয়ে আছে। মনে মনে বললাম, খেলা তুই খেলতে পারিস না, শুধু আমিও একটু খেলি, ফাঁকা মাঠে গোল দিবি কেন? তখন আমি বললাম, আপনার নামটা জানতে পারি? কেন নয়, আমার নাম তুবা। তখন আমি বললাম, অনেক সুন্দর নাম, চলেন ওই দিকে বসি। তবে আমার কথায় ভুল হলে মাফ করবেন, আপনি স্বরাষ্ট্রমন্ত্রীর মেয়ে আর আমি সাধারণ একজন ছেলে। তখন তুবা বলল, সে যাই হোক, 2 দিন পর তো আপনি আমার বেয়াই হবেন। তখন আমি বললাম, সে হয়তো, একটা কথা জানতে পারি? তখন বললাম, অবশ্যই বলেন। তখন আমি বললাম, আপনার কি কোনো বয়ফ্রেন্ড আছে? এটা বলতেই তুবা আমার দিকে বড় বড় চোখে তাকিয়ে দেখলো। তখন আমি বললাম, এভাবে তাকাবেন না, ভয় করে যদি একটু নোটিশ করেন আমার নামে সারা জীবন থানায় পড়ে পচতে হবে। তখন তুবা বলল, না সে না, এই প্রশ্ন করার সাহস আজ পর্যন্ত কারো হয় নাই, তাই একটু আজব লাগলো। আপনার ভয় করে না? আমাকে দেখে হাতে একটু ইশারা করলে আপনার লাশ মাটিতে পড়ে যাবে। তখন আমি বললাম, আসলে আপনার চেহারায় অনেক মায়া আছে, মায়াবী, আর আপনি জানি এটা করবেন না। তখন তুবা বলল, তাই নাকি? আপনার সাহস আছে বলতে হবে। তখন আমি বললাম, সাহস তো হয় না, করে নিতে হয়। আপনাকে দেখে এমনিই আমার সাহস জন্ম দিয়ে নিছে। তখন তুবা বলল, পটানোর চেষ্টা করছেন নাকি? তখন আমি একটু ভয় পেয়ে বললাম, না মানে তখন তুবা বলল, ওই দেখেন ধান খেতে বক, আপনার নানি রে পক পক। এত ভয় পেলে কিভাবে প্রেম করবেন? হঠাৎ মিতু আমার সামনে এসে বলল, আকাশ, এই তো আম্মু তোরে ডাকছে। তখন আমি বললাম, তুই যা, দেখিস না ম্যামের সাথে কথা বলছি, চলেন ওই দিকে যাই। আমি জানি কাটা দিয়ে কাটা তুলতে হয়, মিতু ওনাকে কিছুই বলবে না, এটা আমি জানি। তাই ওকে একটু পটানোর চেষ্টা করেই দেখি সফল হই নাকি। আমি তুবাকে দিয়ে সব গেম খতম করতে চাই, তবে ওকে ভালোবাসবো না। ওই বলছি না, সময় আমারও আসবে। তখন তুবা বলল, মেয়েটা কে? আমি বললাম, আজকে ওর সাথে আমার এঙ্গেজমেন্ট হওয়ার কথা। তুবা বলল, কি?
আমি বললাম তবে হবে না। তুবা বলল ও মা, তা আবার কেন? আমি বললাম কাউকে পছন্দ হয়ে গেছে তাই হবে না। তুবা একটা হাসি দিয়ে বলল জানেন, বাবা মা কখনো আমাকে একা বাহিরে হতে দেয় না, সবসময় সাথে বডিগার্ড থাকে, কিন্তু আজকে একটু ভালো লাগছে আপনার সাথে ঘুরতে। তখন আমি বললাম আমি জানতাম না যে হঠাৎ করে আমার একজনকে পছন্দ হয়ে যাবে, যদি আপনি বলেন তো। তখন তুবা বলল কি বলবো, অনেক সাহস বেড়ে গেছে আপনার। তখন আমি বললাম বিশ্বাস করেন আমার কাছে এত সময় নেই, একটু চিন্তা করে দেখবেন, আমি থাকলে আপনার কোনো বডিগার্ড লাগবে না। কথায় আছে না, গরিবের ভালোবাসা কিন্তু সুন্দর, আর বড়লোকদের শুধু চিন্তা আর চিন্তা, কখন কি হয়। তখন তুবা বলল এই আপনি আমাকে কি বোঝাতে চান? হ্যাঁ। তখন আমি বললাম এখন ও যদি না বুঝে আর কি বলবো, আপনার হৃদয়টা আমাকে দিয়ে দেন তাহলেই হবে, এখানেই বলছি না, সময় কিন্তু আছে, হাতে আংটি পরানোর আগ পর্যন্ত। হঠাৎ রিয়া এসে বলল আপু ভালো আছেন? তোবা বলল আরে ভাবি আপনি এখানে? তখন রিয়া বলল না, আপনাকে দেখতে আসছি ভাইয়া, একটু এইদিকে আসবি, কিছু কথা ছিল তোর সাথে। তখন আমি বললাম সরি রে, সময় নাই, তুবা চল ওই দিকে যাই। রাগে রিয়ার মুখটা লাল হয়ে আছে বুঝলাম, তবে তুবার সামনে ভাইয়া ডাকলো, নইলে কি যে ডাকতো বাবা। তখন তুবা বলল আপনার বোনকে ইগনোর করলেন কেন? তখন আমি বললাম আপনাকে তো পটাতে হবে তাই না? তুবা একটা হাসি দিয়ে বলল আসি, বাবা মনে হয় ডাকছে। তখন আমি বললাম আমার উত্তরটা। তখন তুবা বলল আপনি আমাকে ভেজালে ফেলে দিলেন, আচ্ছা চিন্তা করে দেখি কি হয়। তখন মনে মনে বললাম মিতু এখন বুঝতে পারবি কত ধানে কত চাল, আমার সাথে গেম খেলিস না, এখন দেখ। কিছুক্ষণ পর সবাই চাচার বাসার সামনে গেল, আগে রিয়াকে আংটি পরানো হবে, পরে আমাকে, আর খালামুনি এসে দেওয়াল সব ভেঙে ফেলছে। তবে মিতু আমাকে চোখের ইশারায় খেয়ে ফেলবে মনে হয়। রিয়াকে সাজিয়ে আনা হলো, আর পাশে সুমন দাঁড়িয়ে আছে, স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলের নাম সুমন। তবে রিয়ার পাশে সুমনকে দেখে আমার কেমন জানি লাগলো, হঠাৎ কেন এমন হলো বুঝলাম না। রিয়ার প্রতি আমার কেমন জানি একটা মায়া জন্ম হলো। রিয়াকে বলা হলো হাত বের করতে, কিন্তু রিয়া আমার দিকে একবার তাকিয়ে দেখলো। আমি মাথা নিচু করে ফেললাম, আমি কি করতে পারি, আমি এমনিই ওর জন্য বিপদে পড়ে আছি। হঠাৎ রিয়া মাথা ঘুরিয়ে পড়ে গেল, এটা দেখে তো আমার শরীর কাঁপতে লাগলো, যদি কোনো নেগেটিভ হয়ে যায় আমি আজকে শেষ, বাঁচার মতো কোনো উপায় থাকবে না। আশেপাশে সবাই বলা বলি করছে, মেয়ে তো আবার কোনোভাবে কারোর সাথে কোনো সম্পর্ক লিপ্ত না, হতেও পারে, আজকালকার ছেলে মেয়েদের বিশ্বাস করতে নাই। আমি এখন আমার চোখের সামনে নিজের মৃত্যু দেখতে পারছি। চাচা আমার দিকে বড় বড় চোখে তাকিয়ে দেখলো। পরিবেশ স্বাভাবিক করার জন্য চাচি উত্তর দিল। চাচি বলল দেখেন, কেউ কিছু মনে করবেন না, আমার মেয়ে একটা অফিসে চাকরি করার জন্য ইন্টারভিউ দিতে গেছিল, তার পরীক্ষার ফলাফল আজকে দিয়েছে, বলা হয়েছে ওর চাকরি হয় নাই, এজন্য ও সকাল থেকে কিছু খায় নাই, এজন্য মাথা ঘুরে পড়ে গেছে। আর আপনাদের মনে একটা প্রশ্ন ঘুরছে, আমার মেয়ের টাকা পয়সার অভাব নাই, ও কেন চাকরি করবে, তাই না? আসলে ওর ইচ্ছা নিজের পায়ে দাঁড়ানোর, ওর বাবার টাকা দিয়ে ও নিজেকে পরিচিত করতে চায় না। আমার মেয়ে নিজের পায়ে দাঁড়াতে চায়, আর আমাদের কাউকে না বলে ও চাকরির জন্য ইন্টারভিউ দিতে যায়। আমি এই কথা জানতে পারতাম না, আকাশ আজকে আমাকে বলছে ওর বিষয়। কি আকাশ, ঠিক তো? আমি আতঙ্ক নিয়ে বললাম হ্যাঁ চাচি, যা বলছে সব সত্যি, আসলে আমার বোনের কোনো তুলনা হয় না, হয়তো ও আমার চাচাতো বোন, কিন্তু রিয়া একজন সাধারণ মনের মানুষ হয়ে বাঁচতে চায়, এজন্য ও এমন সকাল থেকে কিছু খায় নাই। আমি বলছি হতাশ হওয়ার কিছুই নেই। এখন সবাই বলা বলি করছে, ইস এমন একটা মেয়ে যদি আমার ঘরের বউ হতো, মেয়েটা খুব লক্ষ্মী, বাবার এত টাকা থাকার পরও ওর কোনো অহংকার নাই। এর মাঝে স্বরাষ্ট্রমন্ত্রী বলল সবাই একটু কথা বলা বন্ধ করুন, আসলে আমার বৌমার উপর আজকে আমি অনেক খুশি হয়েছি, এত ভালো একটা মেয়ে আমার ঘরের বউ হবে, এটা তো আমার সৌভাগ্য। থাক, ও একটু অসুস্থ, এখন আমরা বিয়ের কথা বলি, কি বলেন বিআই সাহেব? তখন চাচা বলল হ্যাঁ, রিয়ার বিয়ে ঠিক হয়ে গেল, আর মাত্র 2 সপ্তাহ পর রিয়ার বিয়ে, তবে ওর অসুস্থ থাকার কারণে এঙ্গেজমেন্ট বাদ হয়ে গেছে। আর এদিকে আমার একটা অজানা ভয় হতে লাগলো, রিয়া পিল যেহেতু খায় নাই, সেই হিসাবে যদি আমার অনুমান ঠিক হয়, তাহলে ওর পেটে আমার বাচ্চা। না, হে উপরওয়ালা, আমাকে তুমি রক্ষা কর, না জানি কি বিপদে আমি ফেসে গেছি, আমার কারণে রিয়ার জীবনটা নষ্ট হয়ে যাবে, আমি এটা চাই না। মিতু আমার হাত ধরে বলল, চলো বেবি, সবাই আমাদের জন্য অপেক্ষা করছে, তুই ভাবিস না রিয়ার মতো তুইও বেঁচে যাবি আমি থাকতে,
কেউ আমার থেকে তোকে ছিনিয়ে নিতে পারবে না, এটা মনে রাখিস। তখন আমি বললাম আমার হাত ছাড়, আমি হেঁটে যেতে পারবো, সবাই তাকিয়ে আছে। তখন মিতু বলল দেখার জন্যই তো তোর হাত ধরলাম। ইস দেখ দেখ, দেখি বেচারি রিয়ার মুখটা দেখার মতো হয়েছে না, কি লাল হয়ে গেছে। আর আমার মনে হয় কি জানিস, যদি রিয়ার পেটে তোর বাচ্চা থাকে সেটা খুব তাড়াতাড়ি মেরে ফেলবে, আমার মামা মেরে ফেলবে, তোকে এসব নিয়ে চিন্তা করতে হবে না। তখন আমি বললাম মিতু আমাকে প্লিজ তুই মুক্তি দে, আমি আর এসব নিতে পারছি না। তখন খালামণি বলল কি রে কই তোরা তাড়াতাড়ি আয়। তখন মিতু বলল আসছে আম্মু। মুক্তি চাস না? যখন রিয়ার সাথে একই বিছানায় শুয়েছিলি তখন আমার কথা কি তোর মনে পড়ে নাই যে ওর মতো আরেকটা মেয়ে আমাকে ভালোবাসে? তখন আমি বললাম মানছি আমি ভুল করছি, তাই বলে তুই এভাবে আমার উপর অত্যাচার করবি? আগের দিনগুলো মনে করে দেখ কতটা সুখে ছিলাম আমরা। তখন মিতু বলল আমি এসব ভুলে গেছি, আমার এখন কিছুই মনে নেই, এখন আমি শুধু তোর উপর প্রতিশোধ নিতে চাই। তখন আমি বললাম প্রতিশোধের নেশায় তুই অন্ধ হয়ে গেছত, আমি বুঝতে পারছি। আমরা গিয়ে খালামণির পাশে দাঁড়ালাম, আমি তুবাকে খুঁজতে লাগলাম, এই তো ওর বাবার সাথে একসাথে দাঁড়িয়ে আছে। প্লিজ প্লিজ তুবা এই মুহূর্তে এসে বল আমি তোমাকে ভালোবাসি, তুই ছাড়া আমাকে কেউ বাঁচাতে পারবে না রে বোন, একটু দয়া কর, এত কষ্ট করে তোরে পটাইছি, মনে মনে এসব চিন্তা করছি, হঠাৎ কে জানি এসে বলল দাঁড়ান, হাতে আংটি পরানোর আগে মিতুর সাথে আমার কিছু কথা আছে। এই তো কাজ হয়েছে, সাবাস তুবা আমাকে বাঁচালি। কিন্তু এমা সামনে দেখি একটা ছেলে দাঁড়িয়ে আছে, ও মা এটা আবার কোথা থেকে এলো? ভাই তুই যেই থেকে আসলি না কেন অনেক অনেক ধন্যবাদ, আমাকে বাঁচালি। আসলে মিতুকে বিয়ে করার আমার কোনো ইচ্ছাই নেই, আগে মিতু আর এখনের মিতুর অনেক পার্থক্য, তবে আমি বুঝতে পারছি মিতু আমার উপর রেগেই এসব করছে। তখন খালা বলল আরে মাসুদ তুমি এখানে? আমি বললাম খালামণি আপনি ওকে চিনেন? তখন খালা বলল আরে চিনবো না কেন, ও তো মিতুর বেস্ট ফ্রেন্ড, সরি বাবা তোমাকে দাওয়াত দেওয়া হয় নাই। তোর দিকে তাকাতেই দেখলাম মিতুর কপালে হালকা করে ঘাম জমতে লাগলো, আমি বুঝতে পারছি এখানে কোনো একটা খটকা আছে। এই তো সুযোগ বারবার আসে না আকাশ, বাঁচতে হইলে এই সময় কাজে লাগা। লাফ দিয়ে ওর কাছে চলে গেলাম, সবাই আমার দিকে তাকিয়ে আছে, হয়তোবা হঠাৎ লাফ দেওয়ার কারণে। আমি বললাম তো মিস্টার মাসুদ ভাই এত দূর থেকে তো এবারে আপনি আসার কথা না, যদি কিছু জানতে চান বলতে পারেন, লুকাবেন না, আমি কথা দিচ্ছি এখানে কেউ আপনারে কিছু করবে না। তখন মাসুদ বলল আসলে হয়েছে কি মিতু আর আমার সম্পর্ক সেই ছোটবেলা থেকে, ওকে আমি ভালোবাসি কিন্তু বলতে পারি নাই মিতু নাকি আপনাকে ভালোবাসি। কিন্তু ভাই দেখেন ওকে আমি না পেলে মারা যাব, মিতুকে অনেকভাবে আমি বোঝাতে চেয়েছি, চেষ্টা করছি, কিন্তু ও আমার মনের কথা বুঝেও কিন্তু মুখে স্বীকার করে নাই। ভাই আপনার পায়ে পড়ি, বলি মিতুকে বিয়ে করবেন না, ওকে ছাড়া আমি বাঁচবো না, এই দেখেন সাথে বিষ নিয়ে আসছি। আমি অযথা কান্নার ভান ধরে বললাম ছি 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 মিতু, একটা ছেলে তোরে এতটা ভালোবাসে আর তুই কি না? আসলে আমি এই এঙ্গেজমেন্ট ভাঙতে চাই। তখন খালা বলল বাস অনেক হয়েছে, আর না ভাইজান, আমি মিতুর সম্পর্কে আপনাকে কয়েকদিন পর জানাবো, আগে ওর একটা সমাধান করি। সবাই বাড়িতে চল, আজকে আসি ভাই। তখন বাবা বলল কিন্তু, তখন খালা বলল প্লিজ ভাইয়া কিছু মনে করো না। খালা আমার কাছে এসে বলল তোরে বুঝি খুব কষ্ট দিয়ে ফেললাম, দেখ আমিও প্রেম করে বিয়ে করছি, তাই আমি প্রেমের কষ্ট বুঝতে পারছি, চিন্তা করিস না। আসলে ছেলেটা প্রতিদিন আমাদের বাড়িতে যেত, কিন্তু আমি বুঝতাম না যে ও মিতুর পিছনে পড়ে থাকতো, তাই আমি আগে এই বিষয়টা পরীক্ষা করে দেখতে চাই। তখন আমি বললাম জি খালা, আপনি যা বলবেন তাই হবে। প্রাণ ভরে একটা হাসি দিলাম, এখন একটু ভালো লাগছে। কিন্তু একটা বিষয় আমি বুঝলাম না, মিতুর সাথে আমার এতদিনের সম্পর্ক, কিন্তু ও আমাকে একবারও বলল না এই কথা। আমি মাসুদকে একটা ডাক দিলাম, এই ছেলে এদিকে আস। তখন মাসুদ এসে বলল অনেক অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে। তখন আমি বললাম ধন্যবাদ পরে, আগে বলেন এখন যা যা বলছেন সব কি সত্যি? আমার তো একটু সন্দেহ হচ্ছে তোমার উপর। তখন মাসুদ বলল আপনার কথাই ঠিক, এখানে বললে মিতুর মান সম্মান থাকতো না, আর ও এখানে এসে কেমন জানি পরিবর্তন হয়ে গেছে। তখন আমি বললাম মেন কাহিনী কি বল, ওর সাথে তোমার সম্পর্ক কিসের? আর তুমি জানো না ও যে আমার গার্লফ্রেন্ড ছিল? তখন মাসুদ বলল ও শুধু আপনার নামেরই গার্লফ্রেন্ড, কাজের না, বুঝলেন? তখন আমি বললাম মানে কি বলতে চাও তুমি? তখন মাসুদ বলল দেখেন ভাই রাগ করেন না ভাইয়া, আমি মিতুর সাথে অনেক বছর ধরে প্রেম করি। আচ্ছা আপনি ওর সাথে কয়বার শারীরিক সম্পর্ক করছেন বলেন তো?
আপনার কথাই আমি যদি পা দেই তাহলে বলেন মিতুর সাথে আপনি কতবার শারীরিক সম্পর্ক করছেন? তখন আমি বললাম, কি সব বলছো তুমি? প্রেম করে এসব করার মানুষ আমি নয়। তখন মাসুদ হা হা করে হাসলো। আজ পর্যন্ত ওর গায়ে হাত পর্যন্ত দিতে পারেন নাই, আর আমি ওর সাথে কতবার যে শারীরিক সম্পর্ক করছি আমি নিজেও জানি না। মাঝে মাঝে তো ওকে নিয়ে ঘুরতে যেতাম দূরে কোথাও, আর আমরা একই রুমে স্বামী স্ত্রীর পরিচয় দিয়ে থাকতাম। আমি মাসুদের কথা শুনে নিজের কানকে বিশ্বাস করাতে পারছি না, কি বলে এই ছেলে। তখন মাসুদ বলল, তবে ভাই বিশ্বাস করেন আমি ওকে অনেক ভালোবাসি, কিন্তু এখানে এসে ও আমার ফোনটাও ধরতে চায় না। শুনছি ও নাকি আপনাকে বিয়ে করবে। ও তো আমাকে কথা দিয়েছিল, মরলেও একসাথে মরবে, বাঁচলেও একসাথে। এখানে এসে ও এতটা আমাকে ইগনোর করলো কেন, এটাই বুঝতে পারি নাই। আর আজকে এসে শুনি আপনাদের আংটি বদল হয়ে যাবে। তখন আমি বললাম, তবে মিতু কি এতদিন আমার সাথে অভিনয় করে গেছে? তখন মাসুদ বলল, তবে সেই কথা আমাকে মিতু বলতে না করছে, আপনি ওকে জিজ্ঞাসা করতে পারেন। তখন আমি বললাম, উত্তর তো আমার জানাই লাগবে। হঠাৎ করে মিতু বিয়েতে রাজি হয়ে গেল কেন? আচ্ছা তুমি যাও, খালার সাথে মিতুর সাথে আমার কিছু কথা আছে, পরে ও যাবে। তখন মাসুদ বলল, ভাইয়া আপনি একটু আমার বিষয়টা দেখবেন। তখন আমি বললাম, ওকে যাও, চিন্তা করতে হবে না। তখন আমি খালাকে ডাক দিয়ে বললাম, মিতু পরে যাবে, তোমরা যাও, ওর সাথে আমার কিছু কথা আছে। হঠাৎ তুবা আমার সামনে এসে তুবা বলল, কি খবর আকাশ সাহেব? তখন আমি বললাম, জান আপনার সাথে আমার কোনো কথা নাই, আপনি আমাকে এভাবে নিরাশ করবেন আমি বুঝতে পারি নাই। তখন তুবা বলল, আপনি আমার উপর কেন নজর দিলেন? আমি জানি স্বরাষ্ট্রমন্ত্রীর মেয়ে, আমি যদি একটু সুযোগ পাই তাই তো। আমাকে কি আপনার বোকা মনে হয়? ওই সময় আপনার কথা শুনে আমার ভালোই লাগছিল। জানেন সবাই আমাকে পটাতে চেষ্টা করে কিন্তু পারে না। তখন আমি বললাম, নিজেকে কি নায়িকা মনে করেন নাকি? তুবা চুলগুলো সামনে এনে বলল, তাই যদি মনে করি আমি তাই হতে পারবো, কিন্তু এগুলোর মাঝে আমার কোনো ইন্টারেস্ট নেই। আপনি ছেলেটা ভালো, তবে আপনার লেভেলের কাউকে খুঁজে নিন, তাহলে খুব ভালো হয়। নিচ থেকে উপরে ওঠার চেষ্টা করবেন না, তাহলে খুব ভালো হয়। তখন আমি বললাম, অপমান করছেন মনে হয়, তবে আপনার সাথে কথা বলে আমি যে কতটা ভুল করছি তা এখন বুঝতে পারছি। তবে একটা সত্যি কথা বলি, আপনার সাথে প্রেম করার আমার কোনো রুচি বা ইচ্ছাও ছিল না। একটা বিপদে পড়ছিলাম, ভাবছিলাম আপনাকে দ্বারাই এই এঙ্গেজমেন্ট ভেঙে ফেলবো, কিন্তু এটা অটোমেটিকলি হয়ে গেছে, আপনাকে লাগে নাই। আর নিজেকে নিয়ে এত অহংকার করবেন না। আপনার পায়ের জুতোর ফিতাটা খুলে গেছে, লাগিয়ে দিব। তোবা কিছু বলল না। তখন আমি বললাম, একটা বিষয় কি জানেন ম্যাম, বড় লোক কিন্তু মাথা নিচু করতে হয়, পরে উপরে উঠে, তাই তো। ভালো থাকবেন ম্যাম, আর পারলে অহংকার কমিয়ে নিবেন। টাকা দিয়ে সব কিনা গেল, ভালোবাসা কিনা যায় না। তখন সুমন ভাই বলল, ভাইয়া ভালো আছেন? তখন আমি বললাম, তোমাকে তো খুঁজেই পাওয়া যায় না। আমি ভালো আছি, তুমি? তখন সুমন বলল, ভাইয়া। তুবা চল, বাবা দাঁড়িয়ে আছে। তখন আমি বললাম, যান ম্যাম, ভালো থাকবেন, আর জুতার ফিতাটা একটু বেঁধে নিবেন। তারপর আমি গিয়ে চাচিকে বললাম, রিয়াকে আমার রুমে পাঠাতে বলছি, বোন হিসাবে কয়েকটা কথা বলবো, সন্দেহ করবেন না, ওর ভালোর জন্যই বলবো। আমার রুমে এখন আমরা 3 জন ছাড়া আর কেউ নেই, আমি, রিয়া আর মিতু। আজকে যে করে হোক সব সমস্যার সমাধান করতে হবে। আমি ওদের দুজনকে 2 পাশে বসালাম। আমি বললাম, রিয়া চুপ করে বসে থাকবি, একটা কথাও বলতে পারবি না যতক্ষণ পর্যন্ত আমি না বলবো। তখন রিয়া বলল, আমি বললাম, মিতু একটু আগে যে ছেলেটা এলো, ওকে তুই চিনিস? তখন মিতু বলল, ও আমার বেস্ট ফ্রেন্ড। তখন আমি বললাম, ও তোর বেস্ট ফ্রেন্ড তাই না? দেখ, আমার কাছে মিথ্যা কথা বলবি না, সত্যি সত্যি বল। তখন মিতু বলল, তোরা আমাকে কিছুই বলতে পারবি না আমার অনুমতি ছাড়া, এটা ভুলে যাস না যে তোরা দুজন আমার হাতে বন্দি। তখন রিয়া বলল, মনটা চাইতাছে রে তোরে। তখন আমি বললাম, রিয়া চুপ করতে বলছি না, একদম চুপ করে বসে থাক। রিয়া বলল, কিন্তু। তখন আমি বললাম, থাক, তোরা দুজন মিলে ঝগড়া কর, আমি চলে যাই। তখন রিয়া বলল, সরি, এই যে মুখে আঙ্গুল দিলাম। তখন আমি বললাম, মিতু আমি শুধু জানতে চেয়েছি, বাস, এর চেয়ে বেশি কিছু না। তুই কি আমার সাথে কোনো গেম খেলছিস নাকি আমার মনে হয় এসব তোর আগে থেকেই প্ল্যান করা?
তখন মিতু বলল, মাসুদ তরে বলছে আমি ওর সাথে অনেকবার শারীরিক সম্পর্ক করছি, তাই তো? আর আমরা দুজন দুজনকেই ভালোবাসি। তখন আমি বললাম, তুই জানিস কিভাবে ও যে এই কথা বলল? তখন মিতু বলল, কারণ সবকিছুই আমি জানি। আমার কথা মতো মাসুদ এসব করছে। আর ওকে আমি এখানে এনেছি কেন জানিস? কারণ রিয়ার সবকিছু নাটক করে ভেঙে দিয়েছে, তাই আমিও একটু নাটক করলাম। তবে এটা ভাবিস না যে তুই বেঁচে গেলি। তখন আমি বললাম, তার মানে মাসুদ যা বলল সব মিথ্যা? তখন মিতু বলল, আমি আগে তোরে ঠিকই ভালোবাসতাম, তবে এখন বাসি না। তোর থেকে মাসুদই আমার জন্য বেটার আছে। আর মাসুদ আমার বেস্ট ফ্রেন্ড, এটা ঠিক। ও যে বলছে আমাকে ভালোবাসে এটাও ঠিক, কিন্তু ভয়ে ভয়ে বলতে পারে না, কারণ আমি তোর সাথে রিলেশনে ছিলাম। আর আমি জানতাম ও যে আমাকে ভালোবাসে, কিন্তু তখন আমি তোরে পছন্দ করতাম। তবে এখন সেটা অন্য বিষয়। তখন আমি বললাম, তাহলে তুই আমার পিছনে এভাবে পড়ে আসত কেন? কেন আমাকে এত অত্যাচার করছিস? যা গিয়ে মাসুদকে বিয়ে কর। মিতু বিশ্রী একটা হাসি দিয়ে বলল, ওকে তো বিয়ে করবই, তার আগে আরো কিছু কাজ আমার বাকি আছে। তোর মতো মাসুদ আমাকে আর যাই করুক ধোকা দিবে না। তখন আমি বললাম, তবে যা না, আমাকে কেন বিরক্ত করিস? মাসুদের কাছে যা। তখন মিতু বলল, তার আগে তোরে আমি বিয়ে করব। তখন রিয়া বলল, দেখ মিতু, লিমিট ক্রস করিস না। তখন আমি বললাম, রিয়া চুপ করতে বলছি না? কেন মিতু আমার জীবনটা তুই এভাবে নষ্ট করতে চাস? তখন মিতু বলল, কেন মনে নাই যখন ওই ডাইনির সাথে শারীরিক সম্পর্ক লিপ্ত ছিলে, তখন মনে ছিল না আমার কথা? আমার শরীর জ্বলে গেছিল ওই ভিডিওটা দেখে। অনেক কান্না করছি আমি একা একা। তোরে আমি আগে বিয়ে করব, তারপর কি করব জানিস? মাসুদের সাথে তোর সামনে বাসর ঘর করব, আর তুই তাকিয়ে তাকিয়ে দেখবি নিজের বউ অন্য কারোর সাথে শারীরিক সম্পর্ক করবে। তখন তোর কেমন লাগবে আমিও দেখতে চাই। তবে আমি তোরে মাফ করব না, আর যাই করি। আর রিয়া, খেলা তো মাত্র শুরু। তুই তো আমাকে চ্যালেঞ্জ করছিলি না? এখন বুঝতে পারবি আমি কি জিনিস। তখন রিয়া বলল, তুই আর কি দেখাবি, আমিও দেখতে চাই। তো কর না ওকে বিয়ে, দেখি তোর কত সাহস আছে, কেমন আছে। তখন মিতু বলল, সাহসের কথা আমাকে বলিস না, খুব শীঘ্রই তোর সাথে আমার দেখা হবে, চিন্তা করিস না। তখন রিয়া বলল, নিজের জীবনে বাঁচার আশা ছেড়ে দিছি, আমার যা আছে সব আকাশের জন্য। ওকে যদি না পাই, তাহলে আমি যে কি কি করতে পারি তুইও দেখতে পারবি। তখন মিতু বলল, এই জন্যই তো তোর সাথে আমার ভালো জমবে। একা একা কি আর খেলা যায় বল? তবে একটা কথাই মাথায় রাখবি সব সময়, তোদের একটা ভিডিও আমার কাছে আছে। তো আমি যাই বলবো শুনতে হবে, নইলে তো জানিসই কি করব। তখন আমি বললাম, কেন আমরা নিজেদের মাঝে ঝগড়া করছি বলতো? আচ্ছা মিতু, রিয়া যদি তোর মায়ের পেটের বোন হতো, তাহলে এসব করতে পারতি আজকে? তখন মিতু বলল, তোর কেন এত দরদ লাগছে? তবে তোরে আমি বিয়ে করব, এটা শিওর। বিয়ের পর তোর জীবন আমি নরকে পরিবর্তন করব। যদি না করি তখন আমাকে বলিস। তখন রিয়া বলল, বসে বসে শুধু স্বপ্নই দেখ। তুই বিয়ের পর ওর জীবন নরক করবি, আর আমি ওকে বিয়ের পর রাজা বানিয়ে রাখবো। এখন আকাশ, তুই চিন্তা কর কার আইডিয়াটা বেস্ট। সেই ছোটবেলা থেকেই তোরে আমি ভালোবাসি, আর তুই বুঝিস না কেন? আমি তোর চাচাতো বোন বলে আমার সাথে প্রেম করা যায় না? আমি তো তোর মায়ের পেটের বোন না। তবে কিসের দ্বিধা করছিস তুই? হ্যাঁ, তোর জন্য আমি কি কি করি নাই বল? নিজের শরীর বিলিয়ে দিয়েও তোর মন পেলাম না। একটা মানুষ তার প্রিয়জনকে পেতে সব দিতে দিতে অন্ধ হয়ে গেছে। আমার কাছে আর কিছু দেওয়ার মতো নাই। যদি থাকলে বল, আমি তাও তোরে দিয়ে দিব। মানুষের ভালোবাসা কখন জন্ম নেয় তা কেউ বলতে পারে না। তবে আমি তোরে অনেক কতটা ভালোবাসি সেটা হয়তো কোনোদিন প্রকাশ করতে পারবো না। তখন মিতু বলল, দেখ আমার সামনে নেকা কান্না কাঁদবি না, এসব আমার একদম পছন্দ না। তখন আমি বললাম, মিতু, আজকে তোর কাছে আমাদের একটা ভিডিও আছে বলে আমাকে তো আটকালি, সাথে রিয়াকেও। তবে আমি বারবার একটা জিনিসের অপেক্ষা করি, সেটা হলো কি জানিস? সময়। তোদের যা মন চায় তাই কর, না করব না। আমি এখানে তোদের ডেকে আনছিলাম একটা সমাধান যদি করতে পারি, কিন্তু তোরা যে আমার কথা শুনবি না সেটা আমি আরো আগেই আন্দাজ করতে পারছিলাম। তখন রিয়া বলল, মিতু, আমাকে কষ্ট দিলে তোরা আমি কিছুই বলতাম না, কিন্তু তুই আমার জানকে কষ্ট দিলে, যাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। আজকে যদি ভিডিওটা আমি না করতাম তাহলে এই অবস্থা আমাদের হতো না। আমি তো ভেবেছিলাম এটা করে আকাশকে বিয়ে করে ফেলবো, কিন্তু তুই এসে যে এমন ভিলেনের মতো আমাদের মাঝে বসবি জানতাম না রে। তখন মিতু বলল, রিয়া, তোর উপর আমার আরো আগে থেকেই রাগ ছিল জানিস। আমি জানতাম তুই আকাশকে পছন্দ করিস। আমার নজর আরো আগে তোর উপর ছিল, কিন্তু তুই তো কম করিস নাই। ওর সাথে শারীরিক সম্পর্ক করলি, যেটা আমি সহ্য করতে পারি নাই। নইলে আজকে আমার আর আকাশের সুন্দর একটা সংসার থাকতো। সব তো শেষ করলি তুই। তোরে আমি তো এভাবে ছেড়ে দিব না, মনে রাখিস। তখন আমি বললাম, আমার এখন তোদের কথা শুনে কি মনে হচ্ছে জানিস? আমি একটা খেলার পুতুল, যেভাবে পারিস সেভাবেই আমাকে নাচাবি, আমি তোদের কথা মতো নাচবো, তাই তো?
যা তোরা যা ইচ্ছা তাই কর, আমি কিছুই বলবো না। তখন চাচি বলল, রিয়া রিয়া কই তুই, তোর বাবা তোকে ডাকছে। তখন মিতু বলল, যা গিয়ে দেখ, তোর বাবা তোরে হাসপাতালে নিয়ে যাবে তোদের বাচ্চা নষ্ট করানোর জন্য। তখন রিয়া বলল, আরে তখন তো আমি নাটক করে পড়ে গিয়েছিলাম, আর আকাশের বাচ্চা যদি আমার পেটে থাকে তাহলে আমার থেকে বেশি খুশি কেউ হবে না। আর চিন্তা করিস না, বাচ্চা যদিও থাকে নষ্ট করতে পারবে না, কারণ সব হাসপাতালে আমার হাত আছে। তবে তোর এই খেলা আমি খুব অল্প দিনেই শেষ করব, চিন্তা করিস না। তখন মিতু বলল, আরে যা যা, দেখা যাবে, তুই আর আমার কি করবি, বেশি কিছু হলে জানিস ভিডিও। এখন রিয়া বলল, তোর মতো মেয়ে আর কি বা পারবে ভয় দেখে কাজ ছাড়া, আর কতদিন যে থাকতে পারিস সেটা আমিও দেখবো নে, বস্তির মেয়ে কোথাকার। তখন মিতু বলল, তবে রে। তখন চাচি বলল, আরে রিয়া এখানে এসে বসে আছিস, সেই কখন থেকে তোর বাবা তোরে খুঁজে বেড়াচ্ছে, আর মিতু আমাদের বাসায় চল। তখন মিতু বলল, না মামি, আজকে বিকালে চলে যাব। তখন চাচি বলল, যা শুনছি সব কি সত্যি নাকি? তখন মিতু বলল, আরে না, কি যে বলেন মামি, ও কোথা থেকে আসছে আমি চিনি না পর্যন্ত, আর এসেই আমার নামে মিথ্যা অপবাদ দিয়ে দিল, এজন্যই তো আগে বাড়িতে গিয়ে এসব সমাধান করতে হবে। তখন রিয়া বলল, ডাইনি কোথাকার, মিথ্যা কথা বলছিস কেন? তখন চাচি বলল, রিয়া এসব কি হচ্ছে, ও কিন্তু তোর বড় বোন। তখন রিয়া বলল, আমার যদি এমন বড় বোন থাকতো তাহলে ওকে আমি খুন করে জেলে যেতাম। তখন চাচি বলল, মিতু মা একটু বাহিরে যাবে, আকাশের সাথে আমার কিছু কথা ছিল। তখন মিতু বলল, মামি কেন নয়। মিতু রিয়ার দিকে চোখ লাল করে চলে গেল। তখন চাচি বলল, তুই দাঁড়িয়ে আছিস কেন, তুইও যা। তখন রিয়া বলল, আম্মু আমি থাকি না। তখন চাচি বলল, তোরে যেতে বলছি। তখন রিয়া মন খারাপ করে চলে গেল। চাচি এসে আমার পাশে বসলো। তখন চাচি বলল, মন খারাপ বাবা? তখন আমি বললাম, দেখো না চাচি, যত খারাপ কিছু হচ্ছে সব আমার সাথে কেন হয়, আমি কি দোষ করছি বলো? তখন চাচি বলল, আমি জানি বাবা, তোর এখানে কোনো দোষ নাই, আমার মেয়ে সেদিন আমাকে সব বলছে আর খুব কান্না করছে, কিন্তু আমি মা হয়ে কি আর করতে পারি বল? আর তুই নাকি ওকে বোনের নজরেই দেখিস, আর তোর বিয়ে ঠিক হয়ে যাবে এজন্যই ভয়ে এসব কিছু করে ফেলছে, কিন্তু মেয়েটা আমার অবুঝ, এত কিছু বোঝে নাই বাবা। আমি কি বলি, দেখ যা হয়েছে ভুলে যা, আর রিয়াকে নিয়ে পালিয়ে দূরে কোথাও চলে যা, সব আমি রেডি করে দিব। তখন আমি বললাম, কি সব বলছেন চাচি, মাথা খারাপ হয়ে গেছে তোমার? তুমি ভাবছো আমি তোমার মেয়েকে নিয়ে দূরে কোথাও চলে যাব? চাই আর চাচা আমার মা বাবাকে আস্ত রাখবে? সেদিন দেখো নাই আমাকে কিভাবে মারছে। তখন চাচি বলল, বাবা আমি আর কি করতে পারি বল, তুই তো আমার ছেলের মতোই, তোর কষ্ট দেখে আমার সহ্য হয় না। তখন আমি বললাম, সব তোমার মেয়ের জন্যই হয়েছে জানো তুমি, ও আমাকে ভালোবাসতো বলতো, তাই বলে কি? তখন চাচি বলল, তুই তো আমাদের বাসায় গিয়ে বলতি আপু এই না সেই, শুধু আপু আর আপু। জানিস মানুষ জ্ঞান শূন্য কখন হয়, যখন তার কাছে বাঁচার মতো কোনো পথ থাকে না, বুঝলি? তখন আমি বললাম, চাচি দেখি সামনে কি হয়। তখন চাচি বলল, আমার তো রিয়ার জন্য ভয় হয়, যদি তোরে না পাই তাহলে সত্যি সত্যি নাকি? তখন আমি বললাম, ধুর চাচি, এসব আজব কথা বলিও না, এসব আমি দেখে নিব, এখন বাসায় যাও তুমি, বাসায় যাও তো তুমি। তখন চাচি বলল, যা করবি ভেবেচিন্তে করিস, আর মিতুকে আমি নিজের মেয়ে মনে করতাম, আর ওই যে আজকে আমার মেয়ের মাথায় কুড়াল দিল। তখন আমি বললাম, তুমিও এটা জানো কিভাবে? তখন চাচি বলল, আমার মেয়ে আমাকে সব কিছুই খুলে বলছে। তখন আমি বললাম, আর কিছু বলা লাগবে না, তুমি এখন যাও। তখন চাচি বলল, আমার মেয়ে কোন দিক দিয়ে কম বল তুই, যার কারণে ওকে তুই পছন্দ করিস না? তখন আমি বললাম, তোমরা মা মেয়ে মিলে তো আমাকে পাগল বানিয়ে দিবে, এক কাজ করো আমাকে মেরে ফেলো, তাহলে তোমাদের শান্তি হবে। তখন চাচি বলল, খুব কষ্ট দিয়ে ফেলছি বুঝি আমার ছেলেটাকে? আমি বললাম, যাও তো এখন যাও, আমাকে একটু একা থাকতে দাও। চাচি চলে যাওয়ার পর চিন্তা করছি কি করব আমি, কিছুই মাথায় আসছে না, নিজের চুল নিজে টেনে ছিঁড়ে ফেলি মন চাইতাছে। আসলে রিয়া আমার ভালোই চাই, কিন্তু ওকে তো আমি বোন হিসাবে দেখি, হঠাৎ করে কিভাবে সম্ভব? আর মিতু তো এতটা খারাপ হয়ে যাবে আমি বুঝতেও পারি নাই। বিকালে মিতু চলে যাবার আগে আমার কাছে এসে মিতু বলল, কিরে আমি তো চলে যাচ্ছি, এখন তো তুই মনে হয় কয়েকটা দিন খুব খুশিতে থাকতে পারবি। তখন আমি বললাম, তোর যদি মনে হয় আমি ভালো থাকবো তাহলে মনে কর তাই। তখন মিতু বলল, প্রতিশোধের খেলা যেহেতু দুইজন মাঠে, তবে এটা মাথায় রাখবি, তোরে আমি আগে বিয়ে করব, রিয়াকে তোর ধারের কাছেও আসতে দিব না। তখন আমি বললাম, মিতু এসব আমার একদম ভালো লাগছে না, তোরা যা শুরু করলি, আচ্ছা তুই তো আমাকে বিয়ে করতে চাস, যা আমি তোরেই বিয়ে করব, এবার খুশি তো তুই, তবুও তোর কাছে হাত জোর করে বলছি এসব খেলা বন্ধ কর। তখন মিতু বলল, তুই যে এভাবে
পরাজয় মেনে নিবি আমি ভাবতেও পারি নাই। তখন আমি বললাম আমার আগের দিনগুলো মনে হলে খুব আফসোস হয় জানিস, যখন তুই খুব ভালো ছিলি, এতটা রাগ তোর মাঝে ছিল না। তখন মিতু বলল আমি এমন হতে চাই নাই, আমাকে এমন করলি তুই, আর তোরে তো আমি এভাবে বিয়ে করব না। ওই কথায় আছে না, গাছ মরবে ডালও ভাঙবে, যাকে বলে এক ঢিলে দুই পাখি শিকার। তখন আমি বললাম মানসি আমি অপরাধ করছি, আমি বারবার এই কথা তোর কাছে স্বীকার করি, তাও তুই এমন করিস কেন? তখন মিতু বলল তোর সাথে কথা বলতে আমার ঘৃণা করে, আমাকে রেখে নিজের চাচাতো বোনকে বিছানায় নিয়ে শুয়ে পড়িস, লজ্জা করে না? আবার আমার সামনে এসে বলিস আমি অপরাধী। তখন আমি বললাম দেখ মিতু, সব কিছু একটা লিমিট থাকে, তুই কিন্তু এখন বেশি বেশি বাড়াবাড়ি করছিস। তখন মিতু বলল হ্যাঁ করছি, তুই কি করবি আমাকে? তখন আমি বললাম তুই আমার সামনে থেকে যা, আমার তো তোরে দেখার ইচ্ছাই হচ্ছে না এখন। তখন মিতু বলল এই কথা তোর মুখে মানায় না, ভুলে যাস না তুই আমার কাছে বন্দি। তখন আমি বললাম খুব ফস্তাবি রে তুই, তখন আমার কথা শুধু মনে পড়বে, তোর মনে রাখিস। তখন মিতু বলল আরে যা যা, তোর মতো ছেলে আমার পিছনে 10টা প্রতিদিন পড়ে থাকে। তখন আমি বললাম ভালো তো, তবে জানা ওদের বিয়ে কর, এভাবে আমার পিছনে পড়ে আসিস কেন? তখন মিতু বলল এত সহজে তোরে কিভাবে ছেড়ে দিব, ভিডিওটা দেখলে এখন আমার শরীর জ্বলে যায়। বলে মিতু আমার গলায় 2 হাত দিয়ে চেপে ধরলো। আমি মিতুকে বললাম স্যার বলছি আমার কষ্ট হচ্ছে। তখন মিতু বলল এর থেকে তোরা আমি আরো বেশি কষ্ট দিয়ে মারবো, মনে রাখিস। তখন হঠাৎ আমার আম্মু এসে বলল মিতু তুই এগুলো কি করছিস, আমার ছেলের গলা এভাবে চেপে ধরলি কেন? তখন মিতু আমার গলা ছেড়ে দিয়ে বলল আরে মামি, আমি তো ওর সাথে মজা করছিলাম একটু, আসি রে আকাশ, নাকি আমাকে একটু আগিয়ে দিয়ে আসবি? তখন আম্মু বলল তুমি যাও, ওর একটু কাজ আছে এখন। মিতু আমার কানের কাছে এসে বলল খুব শীঘ্রই আবার তোর আর রিয়ার সাথে দেখা হবে, তবে বিয়ের সাজে মনে রাখিস। এই বলে মিতু হাসতে হাসতে চলে গেল। তখন আম্মু বলল বাবা কি হয়েছে রে, তোকে খুব টেনশন দেখাচ্ছে। তখন আমি বললাম কি হয়েছে না, যত সমস্যা আছে সব আমাকে একসাথে চেপে ধরছে, মাঝে মধ্যে মনে হয় কি জানো, আমার এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অর্থই নাই। তখন আম্মু বলল এখানে বস। আম্মু আমাকে সোফায় নিয়ে বসিয়ে তখন আম্মু বলল দেখ বাবা, অপরাধ যেহেতু করে ফেললি তো কি আর করবি, আমি বলে কি সব কিছু ভুলে রিয়াকে নিয়ে পালিয়ে যা। তখন আমি বললাম চাচির মতো তোমাদেরও মাথা খারাপ হয়ে গেছে তাই না, আমি পালিয়ে চলে গেলে তোমাদের কি অবস্থা হবে একবার চিন্তা করে দেখছো? তখন আম্মু বলল আমাদের কথা আর চিন্তা করে কি হবে, আমরা এখন বুড়ো হয়ে গেছি, মরলেও কোনো কিছু হবে না, তুই এসব চিন্তা করিস না। তখন আমি বললাম আমার জীবনে কে আছে বলো, তোমরা ছাড়া এই পৃথিবীতে আমার আপন বলতে কেউ নাই, আর তোমরাই যদি চলে যাও আমি কি নিয়ে বাঁচবো বলো? বলতে বলতে আমার চোখের পানি চলে এসে পড়লো। তখন আম্মু বলল দেখ পাগল ছেলে, এভাবে কান্না করা লাগে? বাবা আমার মেয়েটার জন্য চিন্তা হয়, এখনো তো এত কিছু বুঝে না। সেদিন আমার কাছে এসে কান্না করতে করতে বলল তরে যদি না পাই সে সেই সময়ই বিষ খাবে। সত্যি বাবা মেয়েটা একদম অবুঝ, আমার মেয়ে নাই তো কি হয়েছে, ও তো আমার চোখের সামনেই বড় হয়েছে, তাই ওকে কিভাবে আমি কষ্টের মাঝে দেখি বল? তখন আমি বললাম তো রিয়ার কথা তো বলে ফেললে, তো মিতুর কি হবে? ওর কথা একবার চিন্তা করছো তুমি? ও তো আমাকে কম ভালোবাসতো না। তখন আমার আম্মু বলল আমি বুকে হাত দিয়ে বলতে পারি রিয়া তোরে যতটা ভালোবাসে মিতু এতটা ভালোবাসতে পারবে না তোরে। তখন আমি মনে মনে বললাম এটা তো আমি নিজের চোখেই দেখতে পাচ্ছি। তখন আমি বললাম আম্মু কিছু করার নাই, এখন যা হবে ভাগ্যের উপর ছেড়ে দিছি এখন। তখন আম্মু বলল তোর জন্য যদি আমার মেয়েটার কিছু হয় রাখবো না কিন্তু তরে। তখন আমি বললাম আমি হলাম বলির পাঠা, সবাই মিলে খালি আমাকেই দেখতে পাও, এক কাজ করো আমাকে মেরে ফেলো, তাহলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। তখন আম্মু বলল এসব ফালতু কথা মুখেও আনবি না একদম, বুঝলি? এখন গিয়ে টেবিলে বস, আমি খাবার দিচ্ছি। তখন আমি বললাম আব্বু কই? আব্বুকে তো দেখতে পাচ্ছি না। তখন আম্মু বলল কই জানি গেছে, জানিস তোর বাবা তোর জন্য অনেক ভয় পায় রে। তখন আমি বললাম কিছু হবে না আমার, এত চিন্তা করতে হবে না তোমাদের। খাবার খেয়ে রুমে চলে গেলাম। এখন বাসা থেকে বেশি বের হই না, কারণ কখন কোন ঝামেলা এসে ঘাড়ে পড়ে বলা যায় না। রুমে শুয়ে শুয়ে চিন্তা করছি এসব কিছুর সমাধান আমি কিভাবে করব, একটা সমাধান করতেই হবে, নইলে ওদের মারামারি আমার দেখতে হবে। ধুর এত চিন্তা করি কেন আমি, যা আছে কপালে, যা হবার হবে, সে পরে দেখা যাবে। সকালে ঘুম থেকে উঠে ফোনটা হাতে নিয়ে দেখি 9টা বেজে গেছে। বাবা এত সময় হয়ে গেল আমি কিছুই বলতে পারি না। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বের হতেই অনেকগুলো গাড়ির হর্ন শুনলাম, মনে হয় কেউ চাচাদের বাড়িতে এসেছে, কিন্তু এত সকালে কেন এটাই তো বুঝলাম না। নিচে নেমে দেখি আম্মু দরজার দিকে তাকিয়ে আছে।
আমি বললাম আম্মু কে এসেছে চাচাদের বাড়িতে? তখন আম্মু বলল দেখ তো মনে হয় স্বরাষ্ট্রমন্ত্রীর গাড়ি, কিন্তু ওরা গাড়ি থেকে নেমে দাঁড়িয়ে আছে, কি জানি বলা বলি করছে। তখন আমি বললাম থাক, এসব বড়লোকদের ব্যাপারে আমাদের দেখে লাভ নাই, এখন নাস্তা দাও, খুব খিদে পেয়েছে। তখন আম্মু বলল বাবা ওরা তো আমাদের বাসার দিকে আসছে। আমি বললাম কি? তখন আম্মু বলল বিশ্বাস না হলে তাকিয়ে দেখ। আমি তাকিয়ে দেখি, আরে আম্মু যা বললো সত্যিই তো। তখন আমি বললাম কিন্তু ওরা এখানে আসছে কেন? তখন আম্মু বলল আমি কি জানি, তুই আবার কিছু করিস নাই তো? তখন আমি বললাম আরে আবার আমি কি করব, দেখো না বাসা থেকে বের হই না এখন। তখন আম্মু বলল আমার তো ভয় হচ্ছে এখন। আচ্ছা সাথের মেয়েটাকে? আরে শালা আজকে মনে হয় আমাকে খাইছে। তুবা আর ওর ভাই সুমন আমাদের বাসার দিকে আসছে, তবে তুবার মুখে হাসি দেখে বুঝতে পারছি সেদিনের অপমান করতে আসছে মনে হয়। ওমা ভিতরে সেই সোফায় বসলো, আর ওদের আশেপাশে বডিগার্ড দাঁড়িয়ে আছে। রং কথা বললেই আজকে খালাস করে দিবে, খুব ভালো করে বুঝতে পারছি। এর মাঝে আমার বাবা ভিতর থেকে বাইরে চলে আসলেন। তখন বাবা বলল তোমরা হঠাৎ এত সকালে আমার বাড়িতে কেন বাবা? তখন সুমন বলল আসলে আঙ্কেল আমার বাবাই আসতো, কিন্তু ওনার কিছু কাজ থাকার কারণে উনি আসতে পারে নাই, তাই আমার ছোট বোনের গার্ডিয়ান হিসাবে আমাকে আসতে হলো। তখন বাবা বলল আমাদের বাসায় আসছো, খুব ভালো হয়েছে, তোমার আর আমার মেয়ের বিয়ে কয়েকদিন পর, তা দাওয়াত দিতে আসছো বুঝি? তখন আমি বললাম বাবা কি সব কথা বলছো তুমি? তখন সুমন বলল আরে ভাইয়া বলতে দেন না, উনি মুরব্বী মানুষ, বলুক না। তখন আমি বললাম না ভাইয়া আসলে এই বিষয়টা কেমন দেখায় না, কিন্তু হঠাৎ করে সকালে আমাদের বাড়িতে এটা একটু আশ্চর্যের ব্যাপার না ভাইয়া, যেখানে আপনারা স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে মেয়ে আমাদের মতো গরিবদের ঘরে এসে সময় নষ্ট করবেন, এটা আমি ভাবতেও পারি নাই। তখন সুমন বলল দেখো আকাশ, নিজেদের নিজে অপমান করবে না, গরিব বলে কি তোমরা মানুষ না? আমাদের শরীরে রক্ত আছে, তোমাদের শরীরে তো রক্ত আছে, কোনো দিক দিয়ে তো আমরা আলাদা না। তাছাড়া আমাদের এখানে আসার একটাই কারণ, আমার ছোট বোনকে দেখছো? তখন আমি মনে মনে বললাম আরে ডং কত, ছোট বোনকে দেখছো? ওকে আমার দেখার কি হলো, ওর মতো ডাইনি মানি কি কইতাম আর। তখন সুমন বলল কি চিন্তা করো আকাশ? তখন আমি বললাম আরে তেমন কিছু না ভাইয়া, আপনিই বলেন। তখন সুমন ভাই বলল তোমার সাথে আমার বোনের কি কথা হয়েছে জানি না, তবে এখান থেকে যাওয়ার পর আমার বোন একদম চুপচাপ থাকতো, তেমন বেশি কারোর সাথে কথাও বলতো না। আজকে সকালে আমার নজর এলো আমার বোনের উপর, দেখছো এখন ওর চোখগুলো লাল হয়ে আছে। আমি তখন জিজ্ঞাসা করি এমন অবস্থা কেন? ও তখন বলল আমাকে সরাসরি বলো তোমার কথা চিন্তা করে শুনে বেশ অবাক হয়েছ না? আমিও খুব বেশি অবাক হয়েছি, যেখানে আমার বোন কোনো ছেলের সাথে কথা পর্যন্ত বলে না, সেখানে ও কিভাবে তোমার জন্য পাগল হয়ে গেল? আমার বাবা বলছে তোরে বড় ঘরে বিয়ে দিব, কিন্তু না, ও শোনে না, বলে ওর নাকি তোমাকেই চাই। বাবার সাথে রাগ করে আমার কাছে এসে কান্নাকাটি করে এসে বলল জানি না তুমি ওকে কি সব বলছো, যার কারণে ও তোমার জন্য পাগল হয়ে গেছে। তবে আমি আমার ছোট বোনের চোখে পানি দেখতে চাই না, তাই এখানে সকাল সকাল তোমার সাথে কথা বলতে চলে এলাম। তখন আমার বাবা বলল বাহ বাহ বাহ, এটা তো খুব ভালো কথা, আমাদের এক মেয়ে আমাদের বাড়ি থেকে যাবে, আরেক মেয়ে আসবে, এর থেকে খুশির খবর আর কি হতে পারে? সুমন ভাইয়ের কথা শুনে আমি সত্যি অবাক হয়ে গেছি, তবে এখন বুঝতে পারছি আমি নিজের বিপদ নিজেই ডেকে আনছি। ভাবছিলাম ওকে দিয়ে মিতুকে সাহায্য করব, কিন্তু কে জানতো ও আমার পিছনেই পড়ে যাবে। তুবা বেচারি কি দোষ, ওকে তো মিথ্যা ভালোবাসার স্বপ্ন আমি দেখাইছি, এখন নিজেকে অনেক বড় অপরাধী মনে হচ্ছে। ওর সাথে একটু প্রেমের অভিনয় করার কারণে আজকে ও এখানে চলে আসবে, কে জানতো? আর সেই দিন তো বেশি কিছু বলে নাই, তোবাকে সাহায্য করার জন্য একটু বুঝাইছি, আর এতেই আমার জন্য পাগল হয়ে গেছে। বাহ 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 বাহ, এই না হইলো বাঙালি। গাইস তোমরা হাসো না, আসলে আমার গল্পই এমন, বোঝো নাই যে একবার দেখবো হ্যাঁ গল্পের প্রেমে পড়া যাবো, আসলে বোঝো নাই গল্পই বানায় এমন। তো দুঃখজনক বিষয় হলো আমি তোমাদের মাঝে আর বেশি দিন থাকতে পারবো না, হুটহাট চলে যামগা। কিন্তু যারা ভিডিওটা দেখতেছো তোমরা যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করো, দান খেতে বক তোমগো নানিরে কইরা দিন পক পক। তো চ্যানেলটা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো। যাই হোক গল্পতে যাই আবার। ইয়ামিন ভাই কি আর বলবো আপনার গল্পের কথা ভাই, মারাত্মক বুঝছেন, মানে আপনার মতো বাংলাদেশে মনে করেন যে কেউ গল্পই বানাইতে পারে না। তো ভাই মানে এই গল্পের ভিতরে আমার এত বেশি হাসি আসতেছে, কারণ ভাই এক পোলা লাগে ভাই 3 মেয়ে পাগল, সামনে হয়তো বা আরেকটা মেয়েও আসতে পারে, মানে গল্পের ধারাবাহিক মানে যেটা বুঝতেছি, মানে সামনে আবার মনে হয় যে আরেকটা মেয়ে এন্ট্রি নিবে, মানে বুঝতেছি না, মানে এক ছেলের লেগে। তো ভাই
আপনি বসে বসে সিঙ্গেল মানুষ গল্প বানাইতেছেন, আমরা সিঙ্গেল পোলাবান শুনতাছি ভয়েসগুলা, আরে সরি গল্পগুলা ভাই, কি আর কমু দুঃখের কথা। তো গল্পে ফিরা যাক। তখন আমি বললাম, আসলে সুমন ভাই, আপনারা হলেন স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে মেয়ে, একটু চিন্তা করে দেখেন, আপনাদের সাথে আমাদের যায় না। তখন তুবা বলল, তুমি এত চিন্তা করছো কেন? আমি সব কিছু মানিয়ে নিয়ে থাকতে পারবো, থাকতে পারলেই তো হবে। তখন সুমন বলল, এখন তো আমার বোনের কথা তুমি শুনতেই পারবে, কি বললা, কি বলো? তখন আমি বললাম, ভাইয়া আমি এখনো তো বেকার, চাকরি বাকরি নেই, ওকে কিভাবে? তখন সুমন ভাই বলল, বুঝতে পারছি, তোমাকে আর বলা লাগবে না, বলো কি ধরনের চাকরি তুমি করতে চাও, তোমার কাছে ওরা এসে চাকরি দিয়ে যাবে আজকেই। আসলে আমি আমার বোনের চোখের এক ফোঁটা জলও দেখতে চাই না। তখন আমি বললাম, ভাইয়া আমাদের একটু সময় দেন, এখানেই তো সব কিছু আর বলা যায় না, হয়তো বাবা বলে দিছে, কারণ এত বড় ঘর থেকে আপনারা এসেছেন, যে কেউ রাজি হয়ে যাবে, যে কেউ রাজি হয়ে যাবে। যদি একটু সময় দিতেন খুব ভালো হতো। স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে মেয়ে কথাগুলো একটু ভেবেচিন্তেই বলতে হবে, নইলে আশেপাশে যারা আছে শরীরের জায়গায় শরীর থাকবে না, কিন্তু শরীরের জায়গায় শরীর থাকবে কিন্তু মাথা যে থাকবে না, তা খুব ভালো করে বুঝতে পারছি আমি। তখন তুবা বলল, ভাইয়া দিয়ে দাও না কিছু সময় ওদের, আর তুমি চিন্তা করো না, ও দেখিও একটু পরে তোমাকে কল করবে, আমার বিশ্বাস আছে। তখন এই গল্পের ডিরেক্টর ইয়ামিন বলল, হেই তুবা, তুমি আর তোমার বিশ্বাস হলো বোকাচোদা। তখন সুমন ভাই বলল, আমার বোন যেহেতু বলে ফেলছে তো আর আমি কি না করব? যাও তোমার ইচ্ছা মতো বলিও, তবে আমাদের নিরাশ করিও না। একটা কথা মাথায় রাখিও, আমার বোনকে কোনো ছেলের কাছে ঘেঁষতেও দেই নাই কখনো। তোমার সাথে সেদিন প্রথম কথা বলছে। আচ্ছা আমাকে এখন উঠতে হবে, রিয়ার সাথে একটু দেখা করে চলে যাব, চল তুবা। তখন তুবা বলল, ভাইয়া তুমি যাও, আমি আজকে সারাদিন ওর সাথে ঘুরবো, বিকালে ওকে নিয়ে বাসায় যেতে পারি, হয়তো বাবাকে দেখানো লাগবে না। তখন সুমন বলল, এই তোমরা থাকো, আমার বোনকে সেফলি বাড়িতে পৌঁছে দিবা। তখন তুবা বলল, না ভাইয়া আমার কাউকে লাগবে না, ও একাই আমাকে দেখতে পারবে। কি আকাশ, ঠিক না? তখন আমি ভয়ে ভয়ে বলেই দিলাম, হ্যাঁ 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 ঠিক, সুযোগ পাইলে তোরা মারুম একটা কিক। তখন সুমন ভাই বলল, দেখছো আমার বোন তোমাকে বিয়ে করার আগে বিশ্বাস করতে শুরু করছে। আচ্ছা রে থাক, তুই কোনো সমস্যা হলে আমাকে বলবি। তখন আমার আম্মু বলল, বাবা গরিবের বাড়িতে আসছো, কিছু খেয়ে যাও। তখন সুমন ভাই বলল, কয়েকদিন পর এই বাড়িতে আমি আমার ছোট বোনকে রেখে যাব, এভাবে গরিব বলবেন না। আমার বোন যেখানে থাকবে সেখানে সবাইকে বলতে হবে এই বাড়িতে একটা রানী আছে, আর আজকে একটু দরকার আছে, আরেকদিন এসে খেয়ে যাব, আর আমার বোন তো আপনার বাসায় আছে, বাই তুবা। তখন তুবা বলল, ভাইয়া যাও। এখন যে আমি বড় একটা বিপদের সম্মুখীন হচ্ছি, এটা খুব ভালো করেই বুঝতে পারছি। এজন্যই গুরুজনরা সবসময় একটা কথা বলতো, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। আর মেয়ে দেখে জীবনও কারোর সাথে মজা করতে যাব না, হোক না সে যতই সুন্দরী। উচিত শিক্ষা হয়ে গেছে আমার, এক বিপদ থেকে বাঁচতে গিয়ে আরেক বিপদে পড়ে গেলাম, এখন মনে হয় না যে আর বাঁচতে পারবো। তখন তুবা আমার আম্মুর কাছে এসে বলল, আপনাকে আমি আম্মু নাকি আন্টি ডাকবো? আমার আম্মু বলল, বেশ আজব প্রশ্ন তো। তখন আমি বললাম, তোমরা একটু এখান থেকে যাও তো, আমার তুবার সাথে কিছু পার্সোনাল কথা আছে। তখন বাবা বলল, তুই যাই বলিস না কেন, ওকে আমার ঘরের বৌমা করব। বলতে বলতে বাবা ভিতরে চলে গেল। তখন তুবা বললাম, বলো কি বলবে? তখন আমি বললাম, আমি ভাবতেও পারি নাই তুমি আমার বাড়ি পর্যন্ত চলে আসবে। তখন তুবা বলল, খেলা তো মাত্র শুরু, আরো পরে বুঝতে পারবা। তখন আমি বললাম, বুঝলাম না, আর তোমার এত এত ছেলে থাকতে আমাকেই কেন পছন্দ? অহংকার কি একসাথে সব শেষ হয়ে গেছে? তখন তুবা বলল, আমার বাবার টাকার পয়সার অভাব আছে, আমি অহংকার না করলেও কি তুমি কি করবে? অহংকার কমে নাই, তবে তোমার প্রতি ভালোবাসা বেড়ে গেছে। তখন আমি বললাম, আমি তখন তোমাকে বলছি কি মনে আছে? তখন তুবা বলল, কি বলছিলে? তখন আমি বললাম, আমি তোমার সাথে তখন অভিনয় করছিলাম, প্রেমের অভিনয়। আমি তো জানতাম না তুমি আমার মতো ছেলের জন্য সময় নষ্ট করবে না। তখন তুবা বলল, তুমি এই কথার উত্তর চাও তো? তখন আমি বললাম, যদি বলি বলো, ভালো হতো। তুমি হলে স্বরাষ্ট্রমন্ত্রীর মেয়ে, তোমাকে যদি আমি না করি, মনে হয় আমার এই পৃথিবীতে আমার বাঁচার সম্ভাবনা থাকবে না। তখন তুবা বলল, গুড, তুমি তাহলে বুঝে গেছো, এখন চলো বাহিরে একটু ঘুরতে যাব। তখন আমি বললাম, কিন্তু আমার তো মন তো চাচ্ছে না। তখন তুবা বলল, তোমার মন দিয়ে কি আমি পানি খাবো? যেতে বলছি না?
তখন আমি বললাম চলো, কি আর করব, বিপদে যেহেতু পড়ছি উদ্ধার তো হতেই হবে। তুবাকে নিয়ে বের হতেই দেখি রিয়া আমাদের সামনে এসে দাঁড়ালো, সাথে সুমনও আছে। তখন সুমন বলল, আকাশ এক কাজ করো, রিয়াকেও তোমাদের সাথে একটু ঘুরতে নিয়ে যাও, আমার একটু কাজ থাকার কারণে আমি যেতে পারবো না। তখন আমি বললাম ওকে ভাইয়া। সুমন চলে যাওয়ার পর রিয়া আমার দিকে ভালো করে তাকিয়ে দেখলো। তিনজন মিলে একটা পার্কে গেলাম। তবে তবে তুবাকে রিয়া আমার কাছে তেমন আসতে দেয় না, ও মাঝে বাধা হয়ে দাঁড়ায়। সবশেষে তুবা বলল, ভাবি আমরা একটু আমাদের বাসায় যাব, তুমি যাবে? তখন রিয়া বলল, না যাব না, তবে ওকে তাড়াতাড়ি বাসায় পাঠিয়ে দিও, কেমন? তখন তুবা বলল, ওকে আপু। তখন রিয়া বলল, আকাশ একটু এদিকে আয় তো। আমি বললাম, ছোট বোন নাম ধরে ডাকে, আবার ও নাকি আমাকে ভালোবাসে? আমি একটু আড়ালে গিয়ে বললাম, বল। রিয়া ঠাস ঠাস করে আমার গালে দুইটা চড় দিয়ে বলল, কয়টা মেয়ে লাগে তোর? তখন আমি বললাম, আরে এখানে আমার কি দোষ, আমি কি করছি? ও আমার পিছনে পড়ে আছে। রিয়া বলল, পিছনে পড়ে আছে তাই তো, আজকে তুই আগে বাসায় যা, দেখ তোর কি অবস্থা করি। তখন তুবা বলল, আকাশ তাড়াতাড়ি করো। তখন রিয়া বলল, তাড়াতাড়ি করো না, তোরে যদি ঝাড়ু দিয়ে পিটাতে না পারি আমার নামও রিয়া না। তখন আমি রিয়ার থেকে সরে গিয়ে বললাম, বিপদ খালি আমার মাথার উপর এসে পড়ে কেন বুঝি না। তুবাকে নিয়ে ওদের বাসায় গেলাম, অনেকগুলো সিকিউরিটি গার্ড আমাকে আটকে ধরলো। তুবা বলল, ও আমার বন্ধু হয় এজন্য ভিতরে যেতে পারছি। ভিতরে গিয়ে দেখি, ওরে বাবা, এটা তো কোনো বাসা মনে হচ্ছে না, মনে হয় যে কোনো রাজমহল, এত সুন্দর বলার বাহিরে। তখন তুবা বলল, কি দেখো এদিক সেদিক তাকিয়ে? তখন আমি বললাম, তোমাদের বাসাটা তো অনেক সুন্দর বলতে হবে। তখন তুবা বলল, এখানে টাকার খেলা হয়েছে বুঝলে, তোমার 7 জন্মের ভাগ্য যে এখানে আসতে পারছো। তখন আমি বললাম, অপমান করলে বুঝি? তখন তুবা বলল, তোমার যদি তাই মনে হয় তবে তাই করছি আমি। এখন এত কথা বলবে না তো, দেখো তোমার জন্য কত খাবার অপেক্ষা করছে, আমি জানি তুমি সকাল থেকে কিছুই খাও নাই। আমি একটু খুশি হয়ে বললাম, তাই বলে এত খাবার, এতগুলো আমি একা একা কিভাবে খাবো? তখন তুবা বলল, খাবে বলে হবে না, খেতেই হবে, আগে যাও তো। তখন আমি বললাম, কিন্তু একা একা তো খাবো না, তুমিও বসো। তখন তুবা বলল, না আমি খেয়েছি, তুমি বসো। আমি একটা চেয়ার টেনে খেতে বসলাম। যারা আমাকে খাবার বেড়ে দিচ্ছে ওরা আমাকে ইশারাতে কিছু বোঝাতে চেয়েছে, কিন্তু আমি কিছুই বুঝলাম না। তবে এগুলো সাধারণ খাবারের থেকে আলাদা, বড়লোকদের ব্যাপার আলাদা তো হতেই পারে। কিছু খাবার খেতেই আর খেতে পারছি না। তুবা আমার দিকে তাকিয়ে আছে আর মুচকি মুচকি হাসছে। হঠাৎ দেখি সুমন ভাই নিচে আসলো, তবে ওনার হাতে একটা বিদেশি কুকুর। কুকুরটাকে হাত থেকে ছাড়তেই দৌড়ে এসে কুকুরটা আমার পাশের টেবিলে বসে ইচ্ছা মতো খেতে লাগলো। আমি এবার খাবার রেখে অবাক হয়ে গেছি। মনে হচ্ছে যেন তুবা আর সুমন ভাইয়া আমার সাথে কোনো গেম খেলছে। হা করে হাসতে লাগলো ওরা দুই ভাই বোন, আর আমি তাকিয়ে আছি বোকার মতো। তখন তুবা বলল, কিরে আকাশ, কেমন ভালোবাসার অভিনয় তোর সাথে করলাম? তখন আমি বললাম, মানে কি সব কথা বলছো তুবা? তখন তুবা বলল, তোর মতো ছেলেকে আমি এই বাসায় নিয়ে আসবো তুই ভাবলি কি করে? তোরে তো এখানে আনছি অপমান করার জন্য। তখন সুমন ভাই বলল, তোর তো সাহস কম না, আমার বোনকে অপমান করিস, আবার আমার বোনের সাথে নাকি ভালোবাসার অভিনয় করিস। আজকে তোরে কুকুরের খাবার খাওয়ালাম, কেমন লাগছে? এখন মনে যেন আমার চারপাশ পুরো পৃথিবী আপনা আপনি বদলে যাচ্ছে। সত্যি আজকে আমার মতো অসহায় ব্যক্তি মনে হয় এই পৃথিবীতে একটাও নেই। কি আর আমি করতাম? আমি এখানে না আসলে ওরা আমাকে জোর করে হলো আমাকে তুলে নিয়ে হলেও আসতো। ওই বলছি না, আজকে এসবের জন্য আমি নিজেই দোষী। তখন আমি বললাম, সুমন ভাই আপনাকে আমি এত ভালো মনে করতাম, আর আপনি? তখন সুমন ভাই বলল, তোর মতো ছেলেকে তো আমি গুলি করে মারতাম, আমার বোনকে অহংকারী বলিস? তোর সাহস তো কম না। আমার বোন অহংকারী হবে না তো তুই হবি? আমার বোনের টাকা পয়সা কম আছে রে শালার বাচ্চা শালা। তখন তুবা বলল, ভাইয়া ওকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দাও, ওকে এখন আমার একটু সহ্য হচ্ছে না। তখন সুমন ভাই বলল, আরে যাবেই তো, যাবার আগে আমার বোনের পা ধরে মাপ চেয়ে নে, নইলে জান নিয়ে ফিরতে পারবি না। তখন তুবা বলল, ভাইয়া বুদ্ধিটা তো খুব সুন্দর, এটার একটা পিক তুলে রাখবো, কেমন? কিরে দাঁড়িয়ে আসত কেন, তাড়াতাড়ি কর না, বাঁচার মতো আর কোনো রাস্তাই নেই, ভালো করে বুঝতে পারছি। তখন আমি বললাম, প্লিজ ভাইয়া আমার ভুল হয়েছে, আমাকে মাফ করে দেন। আমি নিচু হয়ে বললাম, কি আর করব, বাঁচতে তো হবেই। তখন সুমন ভাই বলল, তোকে যেটা বলা হয়েছে সেটা করবি নাকি সিকিউরিটি গার্ড ডাক দিব? এখন আমার চোখ দিয়ে পানি পড়ছে। আস্তে আস্তে তুবার পায়ের কাছে গেলাম। তখন তুবা বলল, ভাইয়া ওকে দেখে আমার একটু মায়া হচ্ছে, মাফ করে দেই, আর জীবনেও মনে হয় আমাদের সাথে লাগতে আসবে না। তখন সুমন ভাই বলল, ওর কান্না দেখে আমারও মায়া হচ্ছে, যা তোরে মাফ করে দিলাম, এখন তাড়াতাড়ি আমাদের সামনে থেকে বিদায় হ,
হয়ে যা, নইলে লাথিও মারতে পারি আমি যে কোনো সময়। তখন আমি বললাম ভাইয়া একটা কথা বলবো। তখন সুমন বলল তোরে যেতে বলছি না, আবার আবার বলে একটা কথা বলবো। তখন যেতে যেতে বললাম ভাইয়া সময় একদিন সবার আসবে, শুধু একটু অপেক্ষা করতে হবে, মনে রাখিয়েন। চোখে পানি মুছতে মুছতে রাস্তা দিয়ে হাঁটতে লাগলাম। এখন আমার এমন মনে হচ্ছে কোনো গাড়ির নিচে চাপা পড়ে মরে যাই। আজকে কুকুরের সাথে আমাকে তুলনা করা হয়েছে, ছি ছি ছি, আমি কতটা জঘন্য হয়ে গেছি। লড়াই তো শুধু করছে ওরা, এটা শেষ করব আমি। মরে গেলেই কি সব কিছুর সমাধান হয়ে যাবে? বাসায় ঢুকে দেখি পরিবেশ একদম নীরব। আম্মু কোথায় গেছে কি জানি। রুমে গিয়ে দেখি আম্মু, চাচি আর রিয়া তিনজন হাতে তিনটা ঝাড়ু নিয়ে দাঁড়িয়ে আছে। আমি এগুলো না দেখে মন খারাপ করে বিছানায় গিয়ে বসলাম। আম্মু হয়তো বুঝে গেছে আমার মন খারাপ। আম্মু আমার কাছে এসে বলল কি হয়েছে রে বাবা? আমি আম্মুকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলাম। রিয়া তাড়াতাড়ি আমার পাশে এসে বসলো। আকাশ তোর কি হয়েছে? কেউ কি তোরে কিছু বলছে? তখন চাচি বলল বাবা বল তোর কি হয়েছে? ওরা তো আবার তোর সাথে খারাপ কিছু করে নাই। তখন আমি বললাম জানো আম্মু, আমি একটা পুরুষ নামের কলঙ্ক, ওরা আমাকে কুকুরের সাথে তুলনা করছে। তখন রিয়া বলল কি, তোর সাথে কি হয়েছে আমাকে একটু বুঝিয়ে বল। আমি আস্তে আস্তে সব বললাম। সব শুনে রিয়া বসা থেকে উঠে গেল। চাচি বলল কি করিস মা, এখন আবার কোথায় যাবি? রিয়া কান্না করতে করতে বলল যাকে এত ভালোবাসি, যার জন্য সবকিছু করছি বিনা দ্বিধায়, আজ সে অপমানিত, ছাড়বো না আমি ওদের কাউকে। ক্ষমতা হয়েছে বলে ওরা মানুষকে যেভাবে ইচ্ছা সেভাবেই অপমান করবে। চাচি গিয়ে রিয়াকে জড়িয়ে ধরে বলল মারে তুই এসবে গিয়ে জড়িয়ে পড়িস না, তুই তো জানিস ওদের ক্ষমতা সম্পর্কে। তখন রিয়া বলল তো কি হয়েছে, আমার বাবাও একজন এমপি, এটাও মনে রাখিও। তখন চাচি বলল তোর বাবা তোর পক্ষে কথা বলবে তোর মনে হয়? তখন আমি বললাম প্লিজ চাচি তোমরা কথা বলা বন্ধ করো, আমার জন্য কাউকে কিছু করতে হবে না, যাও এখান থেকে, ভুল তো আমিই করছি। তখন আমার আম্মু বলল বাবা দেখ। তখন আমি বললাম একটু একা থাকতে দাও আমাকে। আম্মু আর চাচি আমার কথা শুনে চলে গেল। রিয়া এক কোনায় দাঁড়িয়ে আছে। তখন আমি বললাম রিয়া আমার জন্য চিন্তা করিস না, ওরা আমাকে কুকুর বানিয়ে দিছে তো আমি কি মরে গেছি? আজকে আমার কাছে কিছুই নেই, যে যেভাবে পারছে সেভাবেই ব্যবহার করছে। তবে এই বিপদের সময় একটা কথা বলবো রে, তুই খুবই ভালো, তোর মতো ভালো মেয়ে আমি কমই দেখছি। মাফ করে দিস রে আমাকে, আমি তোর ভালোবাসা বুঝতে পারি নাই। জীবনটা এভাবে চলবে না, আমি বেকার মানুষ, এদিকে সেদিকে ঘুরে জীবন পার করে দিব আমার সাথে, আমি তোরে জড়িত করতে চাই না, খুব সুখে থাক, দোয়া করি। তখন রিয়া বলল অনেক ভালোবাসি রে তোরে, একটু জড়িয়ে ধরতে পারি তোরে, জোর করব না। তখন আমি বললাম বাদ হয়ে গেছি রে আমি, আমাকে জড়িয়ে ধরে কি করবি? রিয়া আমার বুকের মাঝে জড়িয়ে ধরে ইচ্ছা মতো কান্না করতে লাগলো। রিয়া বলল অনেক ভালোবাসি রে তোরে, তুই বুঝলি না, সারা জীবন আমাকে বোন বলেই পরিচয় দিলি, খুব কষ্ট হয় আমার যখন বোন বলিস। আজকে তোর এই খারাপ দিনও আমি তোরে সাহায্য করতে পারলাম না রে, মাফ করে দিস। আমার কথা বলার মতো শক্তি নাই, সব হারিয়ে ফেলছি আমি, চুপটি করে বসে আছি। তখন রিয়া বলল আমি চলে যাচ্ছি, তবে তোরে আমি কষ্টের মাঝে দেখতে চাই না, তুই তো এটাই চাস আমার বিয়ে হোক, আমি সুখে থাকি, যা তোর কথাই মানলাম, ভালোবাসার কারণে সবকিছু ত্যাগ করলাম, ভালো থাকিস। রিয়া কান্না করতে করতে দৌড়ে চলে গেল। এই কষ্ট তো আমার, থাক নিজের কষ্ট নিজেই সহ্য করি, কাউকে এর মাঝে আমি জড়িত করতে চাই না। দুঃখের পরও সুখ আসে, এই কথাটা আমার সব সময় মনে থাকে। আমারও একদিন সুখ আসবে, সেই দিন হয়তো ওরা কষ্টে থাকবে। এভাবে 2 দিন চলে গেল, সবকিছু স্বাভাবিক। এখন কেন জানি নিজেকে ঘরবন্দি করে ফেলছি। হঠাৎ একদিন সকালে মিতু কল করলো, এটা দেখে আমার কেমন জানি ভয় হতে লাগলো। কাপা কাপা হাতে ফোনটা ধরলাম। মিতু বলল আকাশ কি খবর? আমি বললাম ভালো, এই সময় যে কল করলি? তখন মিতু বলল তাড়াতাড়ি আমার দেওয়া ঠিকানায় চলে আয়, আমি একটা মেসেজ করছি তোরে দেখ। তখন আমি বললাম মিতু হঠাৎ তোর কি হলো, আর এখানে আবার তোর কি মতলব আছে? তখন মিতু বলল আজকে পুরো দমে খেলা হবে, আমি এখন তোর সাথে কথা বলে সময় নষ্ট করতে চাই না, লোকেশন অনুযায়ী চলে আসবি, আর কেউ যেন আমাদের এই কথা জানতে না পারে, আর বেশি চালাকি করলে ভিডিও ভাইরাল করে দিব, মনে রাখিস। এই বলে মিতু ফোনটা রেখে দিল। কি আর করব, আমিও রেডি হয়ে মিতুর দেওয়া ঠিকানায় চলে যাচ্ছি। মনে মনে চিন্তা করছি আজকে না জানি আমার সাথে কি হয়। মিতুর দেওয়া ঠিকানায় গিয়ে দেখি একটা পুরাতন বাসা, এর আশেপাশে তেমন কোনো লোকজন নেই, একদম নীরব। পরিবেশটা দেখে আমার কেমন জানি ভয় হচ্ছে। ভিতরে গিয়ে দেখি মিতু এক সাইডে দাঁড়িয়ে আছে, আমাকে দেখে এগিয়ে এলো। মিতু বলল কিরে তোর কপালে ঘাম জমে আছে কেন? মনে হচ্ছে যেন খুব টেনশন লাগছে তোকে। তখন আমি বললাম ফাউল কথা একদম বলবি না,
এখন বল এখানে কেন ডাকলি? আসসালামু আলাইকুম গাইস, তোমরা যারা আমার সাথে কন্টাক্ট করতে চাইতেছো বা কথা বলতে চাইতেছো, তোমরা আমার সাথে মেসেজেও কথা বলতে পারবা, আবার কলেও কথা বলতে পারবা। আমার টেলিগ্রাম চ্যানেলের লিংক থাকবে পিন কমেন্টে। আর আমি টেলিগ্রামে খুব তাড়াতাড়ি লাইভে আসতেছি, তো তোমরা যারা কথা বলতে চাও তাড়াতাড়ি টেলিগ্রামে জয়েন হও, লিংক থাকবে পিন কমেন্টে। আর গাইস, তোমরা যারা ভিডিওটা দেখতেছো সবাই কিন্তু টেলিগ্রামে জয়েন হয়ে থাকবা, টেলিগ্রাম চ্যানেলের লিংক থাকবে পিন কমেন্টে। তখন মিতু বলল, ভিতরে চল, আজকে সব খেলা শেষ করে দিব, এগুলো আর ভালো লাগে না। তখন আমি মিতুর সাথে ভিতরে গিয়ে দেখি সামনে ইয়া বড় এক পর্দা টাঙানো, আর মাসুদ বিছানায় বসে আছে। আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, আমি বললাম, কিরে মিতু, মাসুদ এখানে কেন? তখন মিতু বলল, ওকে আমি এখানে সাথে করে নিয়ে আসছি। তখন আমি বললাম, তোর হাব ভাব তো ভালো লাগছে না। তখন মিতু বলল, একটু অপেক্ষা কর, রিয়াকেও আসতে দে। তখন আমি বললাম, কি রিয়া, ও এখানে কেন আসবে? তখন মিতু বলল, ওর না খুব তেজ, ও দেখতে চায় ওর সামনে আমি তোরে বিয়ে করতে চাই, আজকেই তাই হবে। তখন আমি বললাম, ফাত পাতলি মনে হচ্ছে না? তখন মিতু বিশ্রী একটা হাসি দিয়ে বলল, তুই ঠিকই বললি, আর সেই দিন আমি বলছি না খুব তাড়াতাড়ি আবার তোদের সাথে দেখা হবে, এই তো রিয়া এসে গেছে। রিয়া হয়তো আমাকে এখানে দেখে অবাক হয়ে গেছে। তখন মিতু বলল, তো মিস রিয়া, আপনি কেমন আছেন? তখন রিয়া বলল, তুই কি করতে চাস বলতো? তখন মিতু বলল, বেশি কথা হবে না, ওই সামনে দেখলি কি, যদি আমার কথা না শুনিস হাতের ইশারা মারলেই তোদের ভিডিওটা ভাইরাল হয়ে যাবে, আর এখান থেকে তোরা লাইভ টেলিকাস্ট দেখবি। তখন রিয়া বলল, অনেক প্রস্তাবী রে মিতু, তুই মনে রাখিস, আমাকে কষ্ট দিলে আমি হাসি মুখে মেনে নিতাম, আর তুই এর মাঝে আকাশকে টেনে এনে খুব খুব বড় ভুল করলি। তখন মিতু বলল, চুপ করে ওই চেয়ারে বস, তোর বক বক শুনতে এখানে আমি আসি নাই। রিয়া আমার দিকে একবার মায়াবী দৃষ্টিতে তাকিয়ে চেয়ারে বসে গেল। মিতু গিয়ে রিয়ার হাত পা বেঁধে ফেললো। তখন মিতু বলল, আকাশ। তখন আমি বললাম, বলতে হবে না, আমাকে চেয়ারে বসতে হবে তাই তো? কোনো কথা না বলে বসে পড়লাম। আমারও হাত পা মিতু বেঁধে ফেললো। তখন মিতু বলল, আকাশ, তোরে একটা কথা বলছিলাম মনে আছে? তখন আমি বললাম, তোর কথা মনে রেখে আমি কি করব? তখন মিতু বলল, রিয়াকে একটু শোনাই, শোন রিয়া, আজকে তোর সামনে আমি আকাশকে বিয়ে করব, আর বাসর রাত করব মাসুদের সাথে, কেমন হবে বলতো? তখন মাসুদ বলল, যা মিতু, এভাবে বলিস না, লজ্জা করে আমার। তখন রিয়া বলল, তোরে তো আমি। তখন মিতু বলল, কিছুই করতে পারবি না, ওই আমি বলছি না আমার সাথে লাগতে আসবি না, নইলে কপালে দুঃখ আছে। আর তুই কি করলি, আমার কথা তো শুনলি না, অপেক্ষা কর, কাজী এসে যাবে। তখন আমি বললাম, আর কত নিচে নামবি রে মিতু? তখন মিতু বলল, সেদিন তুই যে রিয়ার সাথে শারীরিক সম্পর্ক করলি মনে নাই তোর? আমার তো এখনো ওইটা মনে হলে শরীর জ্বলে যায়। আর আজকে তোর বউ অন্য কোনো ছেলের সাথে শারীরিক সম্পর্ক করবে, আবার তার স্বামীর সামনে, আমিও দেখতে চাই তোর কেমন লাগে। তখন আমি বললাম, মাসুদ, তুমিও মিতুর কথায় পা দিলে? তখন মাসুদ বলল, কি করব ভাইয়া, ও আমার বেস্ট ফ্রেন্ড, আরেক হলো আমার ভালোবাসা, আর এমন অফার কে মিস করতে চাই বলেন তো? কিছুক্ষণ পর কাজে এসে গেল। মিতু আর আমার বিয়ের সব কিছু লিখতে লাগলো, তবে এখন কবুল বলার বাকি আছে। আমার যে এখন কি অবস্থা হয়েছে বলে বুঝাতে পারবো না আপনাদেরকে। তখন কাজী বলল, বলো বাবা, কবুল। তখন মিতু বলল, আরে আমি আগে কবুল বলছি, পরে ওর মুখ থেকে শুনে নিয়েন। মিতু 3 বার কবুল বলে রিয়াকে বলল, কিরে রিয়া, তোর মুখে তো কোনো কথাই নাই, আমি তো আকাশকে বিয়ে করে ফেলছি। রিয়া হাসতে হাসতে বলল, আমাকে কি তোর বোকা মনে হয়? কিরে, কই তোরা অনেক অপেক্ষা করলি, এবার সামনে আয়, দেখি ও কিভাবে আমার ভালোবাসাকে বিয়ে করে। সাথে সাথে 6টা মেয়ে মিতুর কাছে এসে সব কেড়ে নেয়, আর ভিডিওটাও ডিলিট করে দেয়। মাসুদ উঠে যেই ওদের আঘাত করতে যাবে, সাথে সাথে ওর বুকে লাথি দিয়ে ফেলে দিল। একটা মেয়ে গিয়ে রিয়ার হাত খুলে দিল। রিয়া আমার কাছে এসে আমার হাত পায়ের বাত খুলে দিয়ে বলল, লাগে নাই তো তোমার কোথাও? আমি চিন্তা করতে লাগলাম, যেখানে যাই রিয়া আমাকে বাঁচিয়ে নেয়। আসলে সত্যি রিয়া আমাকে অনেক ভালোবাসে। রিয়া আমাকে ছেড়ে মিতুর কাছে চলে গেল। রিয়া বলল, কি ভিডিও ভাইরাল করবি না? তখন মিতু বলল, তুই খুব চালাক, একটা বিষয় আমার মাথায় আসছে না, এরা এখানে কিভাবে আসলো? তখন রিয়া বলল, ভুল করলি তুই, তোর ভুলের কারণে ওরা এখানে আসছে। আমি যখন আকাশকে বাইরে যেতে দেখতে পাই তখনই আমার সন্দেহ লাগে, আর ওর কোনো দরকার ছাড়া বাইরে যায় না। এতদিন ও নিজেকে বন্দির মতো ঘরে রাখছে, হঠাৎ করে ওর বাইরে যাওয়াটা আমার সন্দেহ জাগে। আর তখনই আমি আমার বান্ধবীদের সাথে সাথে মেসেজ করে বলে দেই আকাশের পিছু নিতে। আর একটু পরেই তুই যখন আমাকে মেসেজ করে আসতে বললি, তখন আমার সব বিষয় পরিষ্কার হয়ে যায়।
এখন তো বুঝলি না। তখন মিতু বলল, এখন তুই কি করতে চাস? তখন রিয়া বলল, এভাবে হার মেনে নিলি? এখন তুই বিনা বিয়েতে ওর সাথে শারীরিক সম্পর্ক করবি, আর এগুলোর ভিডিও করব আমি। এখানে বস, তুই লাইভ টেলিকাস্ট দেখতে পারবি, সমস্যা নাই, তবে আমাদের সবার সামনে। তোর তো এটাই ইচ্ছে। তখন আমি বললাম, রিয়া আমি কি বলি শোন। তখন রিয়া আমার কাছে এসে বলল, বল। তখন আমি বললাম, একজন যদি কুকুরের পিছনে দৌড়ায়, তাহলে তুইও কি তার পিছনে যাবি? আমি বুঝতে পারছি আমাদের এত বছরের সম্পর্ক ছিল, হঠাৎ তোর আর আমার মাঝে শারীরিক সম্পর্ক দেখে ও সহ্য করতে পারে নাই। প্রতিশোধের নেশায় ও অন্ধ হয়ে গেছে। আমি তো ওর মতো পাষাণ হতে পারি না। হয়তো সে আমার আপন বোন না, আমার খালাতো বোন, তবে আমার খুব খারাপ লাগছে। ও আমার সাথে এরকম করবে আমি আশাও করি নাই। থাক এসব বাদ দে, ওর সাথে মাসুদের বিয়ে দিয়ে দে, ওরা সুখে থাক। আমার কথা শুনে রিয়া গিয়ে মিতুর চুল ধরে বলল, দেখ দেখ দেখ, যার সাথে আজকে তুই প্রতিশোধের খেলা খেলতে চেয়েছিলি, আজকে সেই তরে বাঁচিয়ে দিল। তখন আমি বললাম, রিয়া আমি কিন্তু এগুলো পছন্দ করি না, ছেড়ে দে ওকে, কাজী সাহেব ওদের বিয়ে পড়ান। আমার কথা শুনে কাজী ওদের বিয়ে পড়াতে লাগলো। মিতু আর মাসুদের বিয়ে হয়ে গেছে, তবে এখানে মিতুর ইচ্ছা আছে বুঝতে পারছি। তখন আমি বললাম, মাসুদ একটা কথা বলবো? তখন মাসুদ বলল, সরি ভাইয়া, আপনার সাথে খারাপ ব্যবহার করার জন্য, কিন্তু আপনার মনটা অনেক ভালো। বলেন ভাইয়া। তখন আমি বললাম, তোমার মতোই মিতুকে আমি অনেক ভালোবাসতাম, কিন্তু ও বুঝলো না। ওকে কখনো কষ্ট দিও না, সুখে রাখিও। মিতু আমার দিকে মায়াবী দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি বললাম, মিতু এবার তো তুই খুশি, যা এখান থেকে দূরে কোথাও চলে যা, আর সুখে শান্তিতে সংসার কর। মিতু কান্না করতে করতে আমাকে জড়িয়ে ধরলো। তখন মিতু বলল, আমি এত অন্যায় করলাম, আর তুই আজকে এভাবে মাফ করে দিলি? আজকে আমি একটা বিষয় না দেখে যাব না? তুই আমার সুখের জন্য মাসুদের সাথে আমার বিয়ে করালি, এখন তোর সাথে আমি রিয়ার বিয়ে না দেখে যাব না। রিয়া হয়তো এই কথাটা শুনে অবাক হয়ে গেছে, ও ভাবতেও পারে নাই এই কথাটা মিতু বলবে। তখন রিয়ার এক বান্ধবী বলল, ঠিকই বলছেন আপু, আমরা এটাই চাই। রিয়া অনেক কষ্ট করছে আকাশকে পাওয়ার জন্য। তখন মাসুদ বলল, ভাইয়া, আমাদের সুখ আপনি দেখবেন, আমরা আপনাকে এভাবে কষ্টের মাঝে ফেলে যেতে পারি না। তখন মিতু বলল, সত্যি রে রিয়া, আমাকে মাফ করে দিস, আমি সত্যি প্রতিশোধের নেশায় অন্ধ হয়ে গেছি। তুই আমার ছোট বোনের মতো অনেক অপরাধ করে ফেলছি আমি তোর সাথে, আর আকাশের সাথে
কাটাচ্ছে। তখন মিতু বলল, এক কাজ কর, আমাদের বাসায় চল, পরে আম্মুর সাথে কথা বলে সব ঠিক করে নিবি। তখন রিয়া বলল, এটা ঠিক হবে। বাবা আবার খালামণিকে একটু ভয় পায়। তখন মিতু বলল, তো আর কোনো কথা না, চল। তখন রিয়া ওদের বান্ধবীদের উদ্দেশ্য করে বলল, তোরা যাবি নাকি আমাদের সাথে? তখন ওরা বলল, না রে রিয়া, যাবো না, তোরা যা, আর কোনো সমস্যা হলে আমাদেরকে বলিস। আমরা চারজন মৃতদের বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। রিয়া আমার হাত ধরে আছে। না তো আর করতে পারি না, যদি না করি বলবে তোমার উপর আমার অধিকার আছে, বিয়ে করে ফেসে গেছি, তাও আবার নিজের আপন চাচাতো বোনকে। অনেকটা পথ জার্নি করার পর খালামণিদের বাসায় গেলাম। খালামণি আমাকে দেখে দৌড়ে এসে জড়িয়ে ধরলো। বাবা তুই কেমন আছিস? এতদিন পরে মনে পড়লো তোর খালামণির কথা। তখন আমি বললাম, মনে তো পড়বেই, কিন্তু সময় পাই না যে। সরকারি চাকরি করিস, মনে হয় যে সময় পাস না, বাবার মতো কথা বলতে শিখে গেছিস। তখন রিয়া বলল, খালামণি আমাকে কি চোখে দেখো না নাকি? থাক, আমাকে তো আর ভালোবাসো না। খালামণি আমাকে ছেড়ে রিয়াকে জড়িয়ে ধরে বলল, তো কি ব্যাপার, আজকে দেখি সবাই একসাথে? তখন আমি বললাম, খালামণি একটা বিপদে ফেসে গেছি, আপনার সাথে কিছু কথা বলার ছিল। আগে যা ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আয়। বাসার ভিতর গিয়ে হাত মুখ ধুয়ে বাইরে এসে দেখি রিয়া গামছা নিয়ে দাঁড়িয়ে আছে। রিয়া বলল, নে হাত মুখ মুছে নে। মনে মনে বললাম, রিয়া কইরা তো উপকারই হইছে। একটু পর সোফায় বসে খালামণিকে সবকিছু খুলে বললাম। তখন খালামণি বলল, তো আমাকে ছাড়া আমার মেয়ের বিয়ে হয়ে গেছে, আর তুই কিভাবে তোর বোনকে বিয়ে করে ফেললি? তখন রিয়া বলল, খালামণি আমি কিন্তু ওকে ছোট থেকেই ভালোবাসি, আমার ভালোবাসা তো কম ছিল না ওর প্রতি। তখন খালামণি বলল, এখন তোর বাবা যদি জানতে পারে কি অবস্থা হবে, একবার চিন্তা করে দেখছ? তখন আমি বললাম, বিপদে পড়েই তো তোমার কাছে আসা, নাহলে কি আসতাম? তখন খালামণি বলল, আচ্ছা এখানে এলে যেহেতু 2-3 দিন থেকে যা, আর আমি তোদের বাবা মার সাথে কথা বলবো। আর এই বিষয়ে এখন কথা বলবো না, পরে একদিন সময় করে বলবো, কেমন? আর তোরা হয়তো জানিস না রিয়ার বাবা কতটা রাগী। তখন মিতু বলল, আম্মু আর পাম দিতে হবে না, তোরা যা, আমি দেখে নেব। রাতে একেবারে বাসর ঘরে ঢুকে পড়লাম। অবশ্য বাবা মার অনুমতি না নিয়ে এটা করা উচিত হবে না, আর আমারও এসব করার এখন কোনো ইচ্ছা নেই। রিয়া এসে আমাকে সালাম করলো। বিছানার উপর বসে রিয়াকে বললাম, দেখ রিয়া, আমি এসবের জন্য প্রস্তুত না, আমাকে কয়েকদিন সময় দিতে হবে তোর। তখন রিয়া বলল, আমি কি তোরে না করছি? তোর ইচ্ছা মতো তুই সময় নে, আমি অপেক্ষা করব তোর জন্য। এখন শুয়ে পর, আমার উপর বিশ্বাস করতে পারিস, আমি তোর অনুমতি না নিয়ে কিছুই করব না। তখন আমি বললাম, আচ্ছা তুইও শুয়ে পড়, অনেক রাত হয়ে গেছে। রিয়া মাঝে একটা কুল বালিশ দিয়ে শুয়ে পড়লো। তখন রিয়া বলল, আচ্ছা আকাশ, আমি তোরে কি বলে ডাকবো? তখন আমি বললাম, তোর যা ইচ্ছা হয় ডাকতে পারিস। তখন রিয়া বলল, না তাও তো তুই আমার স্বামী, তোর কথা মানতে আমি বাধ্য। তখন আমি বললাম, দেখ পাগলের মতো কথা বলবি না, এখন ঘুমাতে দে। তখন রিয়া বলল, কিন্তু আমার যে ঘুম আসছে না, বাসর রাত নিয়ে আমার অনেক স্বপ্ন ছিল আমার, জানিস। তখন আমি বললাম, তুই থাক, আমি উঠে চলে যাই। তখন রিয়া বলল, সরি আর বলবো না। তখন আমি বললাম, একটু ঘুমাতে দে আমাকে, আর তুইও একটু ঘুমা। তখন রিয়া বলল, আনরোমান্টিক কোথাকার। সকালে ঘুম থেকে উঠে দেখি রিয়া এক কোণা চুপটি করে শুয়ে আছে। মুখটা দেখে মনে হয় যেন খুব মায়াবী। সত্যি ওকে আমি বোন মনে করতাম, তবে ও যে আমার বউ হবে এটা আমার ভাগ্যে ছিল। ফ্রেশ হয়ে এসে দেখি বিছানার উপর রিয়া শুয়ে শুয়ে আমাকে দেখছে। তখন আমি বললাম, কিরে ঘুম হয়েছে তোর? তখন রিয়া বলল, আজকে তো আমি ঘুমাতেই চেয়েছিলাম না, তোর কারণে ঘুমাতে হলো। তখন আমি বললাম, এখন উঠবি, অনেক বেলা হয়ে গেছে। রিয়া বলল, বলে উঠে ওয়াশরুমে ঢুকে গেল। আমি বসে বসে ফেসবুক দেখছি কে কি কমেন্ট করে। একটু পরে রিয়া গোসল করে ওয়াশরুম থেকে বের হলো। তখন আমি বললাম, কিরে এই ঠান্ডায় কিভাবে গোসল করলি? আর আজকে তো আমাদের মাঝে কিছুই হয়নি। তখন রিয়া বলল, হয় নাই সেটা আমি আর তুই জানি, বাহিরে তো কেউ জানে না, এখন যা গোসল করে আয়। তখন আমি বললাম, তোর মাথা খারাপ হয়ে গেছে, এই ঠান্ডায় গোসল করব? তখন রিয়া বলল, দেখ বছরের প্রথম দিন আজকে গোসল করে পবিত্র হ, তাহলে হয়তো বছরটা ভালো যেতে পারে তোর। তখন আমি বললাম, আমার পবিত্র হওয়া লাগবে না, আর তুই তো আমার বই, তুই গোসল করছত না, তাতেই হবে, আর বাহিরের মানুষকে দেখাতে হবে না। কি করি আইডিয়া, এক কাজ করি, শরীরে তেল দিয়ে দেই, তাহলেই তো হবে। তখন রিয়া বলল, তাও তুই গোসল করবি না? তখন আমি বললাম, না রে বোন, আমার পক্ষে গোসল করা সম্ভব না, মাফ কর। রিয়া আমার দিকে তেড়ে এসে আমার একটা কান ধরে বলল, চল। আমি বললাম, দেখ ঠান্ডায় মরতে পারবো না। রিয়া আমার কোনো কথা না শুনে জোর করে ওয়াশরুমে ঢুকিয়ে গোসল করতে লাগলো। কোন হালাই বলছিল ঠান্ডায় বিয়ে করলে শরীর গরম হয়, ওকে পেলে ধরে কিছুক্ষণ আগে মারতাম। সকাল সকাল যে গোসল করা লাগে সেটা কি ওর চোখে পড়ে না? এভাবে খালামণির বাসায় 2 দিন থেকে বাসায় চলে গেলাম। খালামণি বলল, তোরা যা, আমি একদিন সময় করে আসব।
বাসায় এসে শুনি আর 3 দিন পর রিয়ার বিয়ে। শুনে তো আমার মাথা খারাপ হয়ে গেছে। কি করা যায় কি করা যায় কিছুই মাথায় ঢুকছে না। আর আমাদের বিয়ের কথা কাউকে বলি নাই, ওইটা গোপন রাখছি। তবে রিয়ার সাথে এখনো আমি স্বাভাবিক ব্যবহার করি, এতটা ফিলিংস আসে নাই ওর প্রতি। দেখি সামনে কি হয়। রাতে রুমে শুয়ে আছি, হঠাৎ দেখি আম্মু আমার রুমে এলো। আম্মু বলল কি করিস আকাশ? তখন আমি বললাম এই তো শুয়ে আছি আম্মু। কেন, দরকার আছে নাকি? তখন আম্মু বলল একটা কথা বলতাম বাবা। তখন আমি বললাম বলো। তখন আম্মু বলল সেই যে তোর খালার বাসা থেকে এলি তখন থেকেই দেখছি তোর মনটা ভালো না মনে হয়। খাবার খেতে গেলেও খাবার রেখে চলে আসিস কেন, বুঝলাম না। তখন আমি বললাম আরে না আম্মু এমনিই। তখন আম্মু বলল সত্যি করে বল কি হয়েছে, আমি তো তোর মা, সব বুঝি। তখন আমি বললাম আসলে আম্মু আমি রিয়াকে ভুল করে বিয়ে করে ফেলছি, এখন কিভাবে যে কি করব কিছুই বুঝতে পারছি না। আম্মু খুশি হয়ে বলল সত্যি তুই রিয়াকে বিয়ে করে নিছ? তখন আমি বললাম তোমার মেয়ের সম্পর্কে তো তোমার ধারণাই আছে, কি যে করতে পারে ও আমাকে কায়দা করে বিয়ে করে ফেলছে মা। এখন আম্মু বলল এখন যে করেই হোক রিয়াকে আটকাতে হবে, আমি আমার বউকে তো অন্য কারোর সাথে দেখতে চাই না। তখন আমি বললাম খুব টেনশনে আছি আম্মু, আর টেনশন দিও না, ভালো লাগছে না। তখন আম্মু বলল কালকেই সব সমাধান হয়ে যাবে, তুই দেখে নিস। তখন আমি বললাম চাচাকে তো তুমি চিনো, উনি কেমন মানুষ। তখন আম্মু বলল তোর এসব চিন্তা করতে হবে না, এখন ঘুমা কেমন। তখন আমি বললাম আম্মু চলে যাওয়ার পর শুয়ে পড়লাম। আগে রিয়া আমার বোন ছিল, কিন্তু এখন তো ও আমার বিয়ে করা বউ, ওর উপর আমার পুরোপুরি অধিকার আছে। সকালে ঘুম থেকে উঠে শুনি বাড়ির ভিতর কেমন চেঁচামেচির শব্দ শোনা যাচ্ছে। তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে নিচে নেমে দেখি খালামণি চাচার সাথে কথা বলছে। এখন আমি নিশ্চিন্ত হলাম যে আম্মু হয়তো খালামণিকে আসতে বলছে। তবে এটা শুনতে পারলাম খালামণি আজকে স্বরাষ্ট্রমন্ত্রীকে এখানে আসতে বলছে, কি একটা মিটিং করবে নাকি। উনি সোফা ছেড়ে আমার কাছে এসে বলল তোরে ওরা অপমান করছে, আমাকে আগে বলবি না? তোর খালামনির কি ক্ষমতা নাই নাকি যে ওদের শাস্তি দিতে পারবে না? তখন আমি বললাম আম্মু সব বলছে না, বাদ দাও খালামণি, ওদের সাথে অযথা ঝগড়া করে লাভ আছে? আজকে তো আমি সব কয়টাকে উচিত শিক্ষা দিয়ে দিব, দেখে নিস। আর রিয়ার জন্য তোর চিন্তা করতে হবে না, ও এই বাড়ির বউ হয়ে আসবে আজকেই। তখন আমি বললাম অনেক অনেক ধন্যবাদ খালামণি আপনাকে। দেখতে দেখতে স্বরাষ্ট্রমন্ত্রী এসে গেছে, সাথে তার ছেলেও মেয়েও। তবে ওরা বাঁকা চোখে আমাকে তাকিয়ে দেখলো। চাচার বাসায় আজকে সবাই মিলে একত্রিত হয়েছে, দেখে মনে হচ্ছে বিশাল বড় মিটিং চলছে। তখন খালামণি বলল তো ভাই সাহেব ভালো আছেন? আপনার সাথে এভাবে সাক্ষাৎ হবে আমি ভাবতেও পারি নাই। ভাইয়ের বড় বড় লোকদের সাথে উঠা বসা, আমরা গেলে তো কথা বলার সুযোগই পাই না। তখন খালা বলল এসব কথা বাদ দেন, আগে আমি একটা বিষয় পরিষ্কার করি। তখন চাচা বলল কিসের কথা বলস আপু? তখন খালা বলল তুই এখানে কথাই বলবি না। আসলে দেখেন ভাই, মেয়েটার বিয়ে ঠিক হয়ে গেছে আপনার ছেলের সাথে, কিন্তু ও যে একটা দুর্ঘটনা ঘটিয়ে ফেলবে আমরা কেউই জানতাম না। তখন লোকটি বলল কিসের কথা বলছেন, বুঝলাম না তো। খালামণি রিয়ার দিকে হাত ইশারা করে বলল ও প্রেগনেন্ট। সবাই অবাক হয়ে রিয়ার দিকে তাকিয়ে আছে। সুমনের তো শখ খাওয়ার মতো অবস্থা, তবে রিয়া একটু লজ্জা পেয়েছে বুঝতে পারছি। তবে আমি ভাবতেও পারি নাই খালামণি এই কথা বলবে। চাচা তো বড় বড় করে দুর্বল, চাচা তো বড় বড় চোখ করে তাকিয়ে আছে রিয়ার দিকে। দেখেন ভাবি, বিয়ে ভাঙার জন্য অনেকেই মিথ্যা কথা বলে, তবে আজকালকার ছেলেমেয়েরা এই কথাগুলো বেশি বলে। কিন্তু আপনি যেহেতু বললেন আমি একটু পরীক্ষা করে দেখি। আমার সাথে সবসময় একজন ডাক্তার থাকে, সব সময়। স্বরাষ্ট্রমন্ত্রী হাতে ইশারা করতে ডাক্তার এসে রিয়াকে পরীক্ষা করতে লাগলো। তবে খালার কপালে ভাঁজ পড়ে গেছে। যদি মিথ্যা হয়, ডাক্তার পরীক্ষা করে বলল সত্যি ও প্রেগনেন্ট, উনি যা বলছে সব সত্যি। এটা শুনে আমি অবাক হয়ে গেছি। তবে সত্যি কি আমার সন্তান রিয়ার পেটে? মনে মনে আমি একটু খুশি হয়েছি। রিয়া লজ্জায় ভিতরে চলে গেল। তখন খালা বলল আরেকটা কথা, আমরা ওদের এই অবস্থা দেখে বিয়ে করিয়ে দিয়েছি, আপনারা কিছু মনে করবেন না। চাচা তো কোনো কথাই বলছে না, চুপচাপ বসে আছেন তিনি। তবে এখন তাহলে আমরা চলে যাই না? তখন সুমন বলল আমার একটু কথা আছে, ওর সাথে কথা ছিল। তখন আমি বললাম আমার বউয়ের সাথে তোমার কি কথা? রাগে বললাম সেই দিনের অপমানের কথা মনে হয়ে গেল। খালা আমাকে ইশারা দিয়ে বলল চুপ থাকতে। তো এখানে সবাই আছেন যেহেতু খাবার খেয়েই যাবেন। খাবার দাবার শেষে খালা বলল তো আপনি আবার রাগ করেন নাই তো? আরে না, কি যে বলেন, আজকালকার ছেলেমেয়েরা একটু এমনই করে। তখন খালা বলল আপনার ছেলে মেয়েদের আমি ইচ্ছা করলে অপমান করতে পারি, কিন্তু তা করব না, কারণ আমরা মানুষ, আপনার ছেলে মেয়েদের মতো কুত্তা বিলাই না। তখন স্বরাষ্ট্রমন্ত্রী বলল হঠাৎ রেগে এই কথা বললেন যে ভাবি? তখন আমার খালা বলল তো কি বলবো, সেদিন আপনার ছেলে আর মেয়ে আমার ছেলেকে
ভুল বুঝিয়ে আপনার বাড়িতে নিয়ে গিয়ে কুকুরের সাথে খাবার খাওয়াইছে আর বলছে না খেলে নাকি মেরে ফেলবে। ছি ছি ছি, কত নিচু আপনার ছেলে আর মেয়েগুলো, একবার চিন্তা করে দেখছেন? তখন স্বরাষ্ট্রমন্ত্রী বলল, কিরে উনি যা বলছে সব কি সত্যি? তুবা আর সুমন মাথা নিচু করে আছে, কোনো কথা বলছে না। তখন স্বরাষ্ট্রমন্ত্রী বলল, ভাবি সাহেব আপনার মনটা অনেক ভালো, যার কারণে ওদের কিছুই বলেন নাই। এর বিচার আমি করব, সমস্যা নেই, পাবেন। আজকে আসি। সবাই উঠে চলে গেল। এখন শুধু আমাদের পরিবারেরই সব সদস্য বসা আছে। খালামণি আমাকে জড়িয়ে ধরে বলল, দেখ কি লক্ষ্মী একটা ছেলে, যার কাছে আমি আমার মেয়েকে বিয়ে দিতেও পর্যন্ত দ্বিধা করি নাই। আর তুই কিভাবে পারলি ছেলেটাকে মারতে? তোর তো কোনো ছেলে নাই, ওকে কি ছেলে মনে করা যায় না রে? কেন তোর মেয়েকে কি ওরা কম ভালোবাসে রে? আজও যদি তোর ওদের মেনে নিতে সমস্যা হয় তাহলে বলতে পারিস। তখন চাচা বলল, আর আমাকে ছেলে মেয়েদের সামনে লজ্জা দিও না, আসলে আমি টাকার নেশায় অন্ধ হয়ে গেছি। সরি আকাশ, বাবা পারলে আমাকে মাফ করে দিও। তখন আমি বললাম, আরে চাচা মাফ করার কি আছে, আপনি তো আমার বাবার মতোই, নিজের আপন চাচা, আপনি কেন মাফ চাইবেন? তখন বাবা বলল, তাহলে আজকে থেকে আমাদের সম্পর্ক আরো গভীর হলো। সবাই মিলে হাসতে লাগলাম। তখন আম্মু বলল, কি গো আমার বৌমা কই? তখন চাচা বলল, ওকে এখনই নিয়ে যাবি? তখন আম্মু বলল, আমার বৌমা এখন থেকে আমাদের বাড়িতেই তো থাকবে। সব সমস্যা সমাধান করে রিয়াকে বাসায় নিয়ে যাওয়া হলো। তবে আম্মু বলছে আমার সন্তান হওয়ার অনুষ্ঠান কয়েকদিন পর বড় করে করবেন। রাতে রুমে গিয়ে দেখি রিয়া এক কোণায় শুয়ে আছে। তখন আমি বললাম, কি করিস রিয়া? কোনো কথা নাই ওর মুখে। আমি কাছে গিয়ে দেখি ও কান্না করছে। তখন আমি বললাম, এই তোরে কতবার আমি বলছি না এভাবে কান্না করবি না, কি হয়েছে আমাকে বল। তখন রিয়া বলল, আমি না তোর সাথে অনেক অন্যায় করে ফেলছি, তুই কি আমাদের সন্তানকে মেনে নিবি? তখন আমি বললাম, শারীরিক সম্পর্ক কার সাথে করছিলি? তখন রিয়া বলল, কেন তোর সাথে? তখন আমি বললাম, তো বাচ্চাটা কার? তখন রিয়া বলল, আমাদের। তখন আমি বললাম, তো বাচ্চাটাকে মেরে ফেলার কথা বলিস কেন, দিব এক চর। রিয়া আমার বুকের মাঝে জড়িয়ে ধরলো, সরি রে, আমি মনে করছিলাম তুই মেনে নিবি না। তখন আমি বললাম, মেনে না নেওয়ার কোন কারণ আছে বল। তখন রিয়া বলল, আমি কি তোর বউ হওয়ার যোগ্য আছি রে? তখন আমি বললাম, আমার জানা মতে তুই ছাড়া আমার খেয়াল আর কেউ রাখতে পারবে না। তখন রিয়া বলল, তাহলে এখন বল আমাকে আর কতদিন তোর জন্য আমি অপেক্ষা করব? তখন আমি বললাম, অপেক্ষা করতে তোরে আমি বলছি, তোর জিনিস তুই আগের মতো জোর করে আদায় করে নিতে পারিস না। তখন রিয়া বলল, না রে, আমি আগের মতো ভুল আর করতে চাই না। তখন আমি বললাম, ভুল করলি দেখি তো আমাকে পেলি, নইলে কি পাইতি? তবে এটা মানতে হবে, তুই আমাকে কাছে পাওয়ার জন্য যা যা করলি অন্য একটা মেয়ে এসব জীবনও করতো না। তখন রিয়া বলল, তাহলে এখন তুই বোঝ তোরে আমি কতটা ভালোবাসি। তখন আমি বললাম, সত্যি তোর মতো হয়তো আমি ভালোবাসতে পারবো না। তখন রিয়া বলল, শুধু পাশে থাকিস তাহলেই হবে, জড়িয়ে ধরে ঘুমানোর মতো অনুমতি তো পাবো। তখন আমি বললাম, সব অনুমতি তোরে দিয়ে দিছি রে পাগলি, যখন শুনছি তোর পেটে আমার বাচ্চা। তখন রিয়া বলল, সত্যি তুই খুশি হলি রে? তখন আমি বললাম, অনেক 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 খুশি হয়েছি, যা বলার বাহিরে। তখন রিয়া বলল, ওদেরকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে গল্পটা এখানেই শেষ করে দে রে, গল্পে নতুন কাহিনী করে আমাকে আর কষ্ট দিস না। গাইস, রিয়া যেহেতু রিকোয়েস্ট কইরা হয়েছে, তো গল্পটা এখানেই শেষ হয়ে গেল গা। তো গল্পটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা যারা গল্পটা দেখছেন সবাইকে মন থেকে ধন্যবাদ। চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবেন। তো চ্যানেলটা বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দিবেন, একটা কমেন্ট করবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।